ওকে, আজকে আমাদের টপিক হলো মেথড। সো মেথড আমরা শিখবো। শেখার আগে মেথডের কয়েকটা পয়েন্ট সম্পর্কে আলোচনা করব আমরা। অর্থাৎ মেথড শিখতে গেলে আমরা কি কি পয়েন্ট নিয়ে কাজ করব। প্রথম পয়েন্ট, মেথড কি সেটাকে আমরা জানবো। দ্বিতীয় পয়েন্ট, মেথডকে কিভাবে জাভাতে লিখতে হয় অর্থাৎ মেথডের ইমপ্লিমেন্টেশন সেটা নিয়ে আলোচনা করব। তৃতীয় পয়েন্ট, আমরা মেথডের যে কয়েকটা প্রকারভেদ আছে সেই প্রকারভেদগুলোকে নিয়ে আলোচনা করব। চতুর্থ পয়েন্ট, যেটাতে তোমাদের সবচেয়ে বেশি অসুবিধা হয়, যেটা আমি প্রতি ক্লাসে ট্রাই করি, যে আমাদের শেষ কাজ হবে মেথড তো আমরা সবকিছু লজিক্যালি ইমপ্লিমেন্টেশন করা শিখে যাব, কিন্তু এরপরে আমরা যে লজিক আছে কিছু মেথডের ভিতর কিছু যদি লজিক ব্যবহার করা যায়, কিছু প্রবলেম যদি সলভ করা যায় সেটা দেখব। সেটা হবে আমাদের শেষ পয়েন্ট। তো প্রথমে মেথড কি এটা যদি সংজ্ঞা তোমরা হাজার হাজার পেয়ে যাবা, বাট যদি সোজা বাংলায় শুনতে চাও যে মেথড আসলে কি, মেথড হচ্ছে কিছু কোডের সমষ্টি। কিছু কোড, যেই কোডগুলো তখন কাজ করবে যখন তুমি তাদেরকে দিয়ে কাজ করাতে চাও। বেসিক্যালি কি হয়, তুমি একটা কোড লিখে দিলে কিন্তু তোমার ওইটার উপরে কন্ট্রোল থাকতেছে না। তুমি কোড যখন রান করতেছো ওটা ওটার মতো রান করে দিচ্ছে, কিন্তু এখন তুমি শিখবা যে তুমি কিভাবে ওই কোডগুলাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারো। তুমি যখন চাইবা তখনই শুধুমাত্র ওই কোডগুলো রান করবে, আদারওয়াইজ ওগুলোকে রান হবে না। তো ইভেন তুমি হচ্ছে যে যদি চাও যে আমি শুধু জাস্ট লিখে রাখছি, এটা আমার কোনো কাজই দরকার নেই, আমি এটা ব্যবহারই করব না, সেটাও তুমি করতে পারো। অতগুলা কোড তোমার প্রোগ্রামের ভিতর থাকবে কিন্তু সেগুলো কোনো কাজই করবে না। এটা গেল এক বিষয়। এখন এটার পরে এখন প্রথমে আমরা আগে এটার অল্প কিছু মানে সিনট্যাক্স দেখতে হবে, তারপরে আমরা দ্বিতীয় তৃতীয় টপিকে আসবো। তো আমি জাস্ট একটা জাভা ক্লাস বানায় নিচ্ছি। আহ, আমি এটার নাম দিলাম সাপোজ ট্রাই। আমি আমার মতো দিচ্ছি, তোমাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে নিও। এখানে এখন দেখো, আমি প্রথম ক্লাসে বলছিলাম যে এই যে আমরা যে এই কথাগুলো এখানে লিখি, পাবলিক, স্ট্যাটিক, ভয়েড, মেইন, এই যে এতগুলো কথা আমি লিখছি, এটা আমি সেদিন বলছিলাম যে এটা আমরা আস্তে আস্তে করে শিখবো। তো আজকে আমরা এই সব কটা কোশ্চেনের উত্তর পেয়ে যাব যে স্ট্যাটিক, ভয়েড, মেইন এই জিনিসগুলো আসলে কি। এরপরে যে আবার আমরা এইটুকু কথা লিখি যে স্ট্রিং ARGS, এই জায়গাতে এইটুকুর উত্তর পাতে আমাদের আরো কিছুদিন সময় লাগবে। আচ্ছা, এখানে কি ভয়েড মেইন বাদ পড়ছে। তো এইটুকুর কথা হয়তোবা নেক্সট উইকে আমরা পেয়ে যাবো এইটুকুর উত্তর, কিন্তু আজকে আমরা প্রপারলি, আমরা প্রথম ক্লাসে এই পাবলিকের উত্তরটা পাইছিলাম এবং এইটুকুর উত্তর আমরা আজকের ক্লাসে খুব ভালোভাবে পেয়ে যাব। তো এটা তো আমাদের বেসিক, যেটা আমরা বলছিলাম যে এইভাবে লিখতে হয়। কিন্তু আজকে কিন্তু আমরা এই বেসিক থেকে একটু বাহিরে যাব। আমরা এটা সচরাচর এইভাবেই লিখে থাকি, কিন্তু এখন যেহেতু আমরা তো আর ছোট নাই, আমরা তো এখন একটু হলেও আপার লেভেলে আসছি। এখন আমাদের কিন্তু জিনিসগুলোকে চেঞ্জ হতে থাকবে, অনেকটাই চেঞ্জ হতে থাকবে। তো দেখো, আমরা যদি একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই, তোমরা সবাই প্রিন্ট করতে পারো এতদিনে, কি লিখি? হ্যালো ওয়ার্ল্ড। এই আমার হ্যালো ওয়ার্ল্ড। আমি এখন এটাকে রান করলে কি আসবে? ওকে, হ্যালো ওয়ার্ল্ড রান হলো। আচ্ছা, আমি আমার আউটপুট উইন্ডোটাকে সরাই নিই, প্রতিদিনের মতো সাইডে করে দিই যেন বুঝতে সুবিধা হয়। আর আমি এই সাইডের সবকিছুকে আপাতত সরাই দিচ্ছি, মিশাই দিচ্ছি। ওকে, এখন দেখো আমার আউটপুট উইন্ডোটাকে খেয়াল করো, এখানে আমার আউটপুট কি আসলো? হ্যালো ওয়ার্ল্ড, যেটা ন্যাচারালি হওয়ার কথা। আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি, হ্যালো ওয়ার্ল্ড আসলো। এখন হবে আমাদের মেথডের কাজ। আমি প্রথমে প্রথমে কিন্তু বুঝতে পারবা না যে আমি কি টাইপ করতেছি, এই জন্য প্রথমে জাস্ট দেখো, তারপরে আস্তে আস্তে করে বুঝতে পারবা। তোমাদের কাজ হচ্ছে এই যে এইটুকুর যে ব্লক আছে, এই ব্লকটা থেকে বাহিরে আসবা, বাহিরের যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটের নিচে আসবা। আর আমি আবারও রিমাইন্ড করে দিচ্ছি যে সম্পূর্ণ ব্লক রিলেটেড যে টপিক গুলো আছে সেটা কালকে ক্লাস হবে। দেখো রুটিনে লেখা আছে ব্লক, কোড ব্লকস, তো সেটা কালকে হবে। তো তোমাদের প্রথম কাজ
এই ব্লকের বাইরে আসবা। এখন কেন বাইরে আসবা সেটুকু একটু পরে বুঝতে পারবা। এখন তোমাকে প্রথম কি করতে হবে, তুমি এইভাবে লিখবা ভয়েড। ভয়েড না লিখলেও কিন্তু হবে, কিন্তু প্রথম শিখতেছো এই জন্য ভয়েড লিখতেছো, ঠিক আছে? আর ভয়েড কি কাজ করে সেটা কিন্তু আমি বলে দিছিলাম। আচ্ছা, তারপরেও আরো ভালো করে বলে দেবো। তো প্রথম বিষয় হচ্ছে তুমি ভয়েড লিখলা, লেখার পরে ভেরিয়েবলে যেরকম নাম লেখো না, যে কোনো ইচ্ছা মতো একটা নাম লেখো, অর্থাৎ রিলেভেন্ট একটা নাম লেখো, ঠিক তোমাকে মেথডেরও তোমাকে একটা নাম লিখতে হবে। আর অবভিয়াসলি ট্রাই করবা রিলেভেন্ট একটা নাম, অর্থাৎ তোমার ওই কোডগুলো যে কাজটা করবে সেই টাইপের কিছু একটা লেখার চেষ্টা করো, যেন দেখতে সুন্দর লাগে এবং তুমি যেন নিজেও খুঁজে পাও। হাবি জাবি একটা লিখে দিছো, দেখবা যে তুমি 1-1.5 হাজার লাইন কোড লিখছো, কি কাজের জন্য লিখছিলে আর নিজেই মিলাতে পারবে না, কারণ তখন তোমার মাথার ওইভাবে কাজ করবে না। তো ধরো আমি এটা একটা প্রিন্ট করব, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড, যার কারণে আমি লিখলাম কি প্রিন্ট। ওকে, এইটুকুই আমার কাজ। দেখো ঠিক এইভাবে আমি বলে দিই, এইভাবে লেখার পরে, নাম লেখার পরে তুমি ওপেন অ্যান্ড ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট দিবা, দেওয়ার পরে স্পেস দিবা, দেওয়ার পরে আবার কি ওপেন অ্যান্ড ক্লোজ কার্লি ব্র্যাকেট দিবা, দেওয়ার পরে এরকম একটা স্পেস। এখন দেখো তোমার কাছে এই যে ভিতরে যেই ফাঁকা জায়গাটা তুমি পেয়ে গেলা, এই জায়গাটা এখন তোমার। এই জায়গাটা হচ্ছে তোমার এই যে প্রিন্ট যেটা তুমি লিখছো তার এই কমপ্লিট জায়গাটাই তার। এখন যা কিছু কোড লিখবা সবকটার প্রধান মালিক হবে হচ্ছে এই। তুমি এখানে ধরো এখন কি উপরে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট প্রথমে একটু বিরক্ত লাগবে, কিন্তু 2-4-10 মিনিট যাক, তারপরে আস্তে আস্তে করে ক্লিয়ার হবে। আমি যে ওই জায়গাতে হ্যালো ওয়ার্ল্ড লিখছিলাম না, এই হ্যালো ওয়ার্ল্ডটাকে আমি এখন এখানে লিখলাম। এখন তোমাদের যদি আইডিয়া থেকে আমি বলতে বলি যে এখানে আসলে এটাকে যদি আমি রান করি, মানে জাস্ট মাথাটা খাটাও, এমনিতে মাথা খাটাও, তুমি না পারলেও যায় আসে না। যদি আমি জাস্ট রান করি তাহলে আমার আউটপুটটা আসলে কি আসা উচিত এবং কি আসতে পারে? এনি আইডিয়া? আমি চাচ্ছি যেন একটু চিন্তা করো, এর বেশি কিছু না। এনি আইডিয়া যে এটার আউটপুট কি আসতে পারে? যে কেউ? এক্স্যাক্টলি এটার। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড, হাসিবুল শুভ বলতেছে হ্যালো ওয়ার্ল্ড আসবে না, এখানে হ্যালো ওয়ার্ল্ড আসবে না, এখানে আসলে কিছুই আসবে না। আমি এটা রান করি, এখন রান করে দেখবো যে এখানে কিছু আসে কি আসে না। দেখো আমার আউটপুট কিছুই আসলো না। আমার দেখো স্ক্রিনের যেখানে আমি এখন রাখছি এটা কিন্তু আমার আউটপুট উইন্ডো, আর এই পাশে আমি কোড লিখতেছি, যেন দুইটা একসাথে বুঝতে পারো। দেখো আমার কিছুই আসলো না, ফাঁকা, কিছুই আসে। তো এখন প্রশ্ন হলো যে কিছু কেন আসলো না? আমি তো কোডই লিখছি, কিন্তু সেটা হলো না কেন? এই জন্য আমি প্রথমে সংজ্ঞা দেওয়ার সময় বললাম না যে ফুল কন্ট্রোল তোমার হাতে। তুমি কোড লিখে রাখছো ঠিক আছে, কিন্তু সেই কোডটাকে তুমি ব্যবহার করবা কি করবা না, এটা তোমাকেই ডিসাইড করতে হবে। তুমি যদি ব্যবহার করতে চাও করতে পারবা, না আদারওয়াইজ না চাইলে ওইভাবেই কোডের ভিতর পড়ে থাকবে, ওটা কোনো কাজই করবে না। এখন তুমি যদি এটাকে ব্যবহার করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে ঠিক এখন আসো, এই যে মেইন যেটা তুমি লিখছিলা, যেখানে আমরা এতদিন পর্যন্ত কোড করে আসছি, এটার ভিতরে তোমাকে মেথডটা কল করতে হবে, অর্থাৎ মেথডটাকে ডাকে নিয়ে আসতে হবে যে তুমি এখন কাজ করো, তোমার ভিতরে আমি যা যা লিখে রাখছি সেগুলোকে তুমি এখন এক্সিকিউট করো। কারণ আমি কিন্তু প্রথমে বলে দিচ্ছি যে তোমার মেন ব্রেন কিন্তু এইটা, অর্থাৎ এই ব্র্যাকেট টু এই ব্র্যাকেট, এই মেন মেথড, এটাও একটা মেথড, আমি পরে বলে দিচ্ছি। এটাই হচ্ছে তোমার মেন। তুমি যাই করতে চাও তোমাকে অবশ্যই এটার ভিতরে বলতে হবে। তো তুমি যতক্ষণ না পর্যন্ত এটার ভিতরে বলবা ততক্ষণ পর্যন্ত কিছুই করবে না। ঠিক তেমনই তোমাকে এখন এই এই যে কোডগুলো তুমি লিখে রাখছো, এই কোডগুলোকে তোমাকে এখন ডাকে নিয়ে আসতে হবে এর ভিতরে। তো নিয়ে আসার জন্য তুমি কি করবা? সিম্পল ওয়ে, তুমি জাস্ট যে নামটা ওখানে দিছিলা সেই নামটা এখানে সুন্দর করে লিখে দিবা। লেখার পরে তুমি কি করবে, এরকম ওপেন অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট দিবা এবং লাস্টে একটা সেমিকোলন দিয়ে দিবা। এখন কথা হলো যে এখানে প্রিন্ট লেখার পরে এখানে একটা সুন্দর ইরোর দেখাচ্ছে। তো ইরোরটা কেন দেখাচ্ছে? আর আমি এটা ইচ্ছা করেই করে রাখছি যেন এটা ইরোর দেখায়। তো ইরোরটা কেন দেখাচ্ছে আদৌ? ইরোর তো দেখানোর কথা ছিল না, ইরোর তো কোনোভাবেই আসতো না, কিন্তু এখানে ইরোর দেখাচ্ছে। ইভেন তুমি যদি ইরোরটা পড়েও দেখো, ইরোর পড়তে হয়, কিন্তু ইরোর পড়া সব, এই জন্যই তো এত পাওয়ারফুল আইডি ব্যবহার করা, যেন তুমি পড়তে পারো। তুমি যদি এখানে ক্লিক করো, এই যে তোমার কাছে যদি সাইডে দেখো একটা লাল বাল্বের মতো চিহ্ন দেখাচ্ছে, তুমি এটাতে ক্লিক করতে পারো।
ক্লিক করলে তুমি এখানে দেখতে পারবা যে তোমাকে কিছু কিছু জিনিস বলা হচ্ছে যে মেক, ট্রাই, প্রিন্ট স্ট্যাটিক, আবার এখানে বলা হয়েছে মেক মেইন নট স্ট্যাটিক। তুমি এখানের মধ্যে যেটাই করবে না কেন তোমার ওটা কাজ করবে। এই যে দেখো এটা করে দিলা, ওখানে কাজ করতেছে, কিন্তু মানে ইররটা ঠিক হয়ে গেছে। আবার যদি তুমি নাও বুঝতে পারো, তুমি এটার উপরে ক্লিক করবা, ক্লিক করার পর তোমার কিবোর্ডের অল্ট ALT যে কিটা আছে, অল্ট প্লাস ইন্টার যে বাটনটা আছে, দুইটা একসাথে প্রেস করবা। তাহলে তোমার সামনে ওই মানে কি কি কারণ, মানে সম্ভাব্য কি কি সলভটা আছে সেই সলভগুলো তোমাকে দেখানো হবে। এবং এই সলভগুলো তোমরা যদি দাও, দেখবা যে তোমার এটা কাজ করবে। দেখো ওইটা করলেও কাজ করতেছে, এটা করলেও কাজ করতেছে, বাট আমাদের এটা দেখার বিষয় না যেটা কাজ করতেছে কেন আর কাজ কেন করতেছে না। আচ্ছা দেখো, এখানে পর্যন্ত আমরা ছিলাম। এখন একটা এখানে যখন আসি, আমি স্ট্যাটিক ওগুলো নিয়ে আলোচনা করতেছি, তার আগে একটা মেইন জিনিস তোমরা দেখো। তোমার যে এই যে তুমি যার ভিতরে এই পুরো কোডগুলো লেখো, এটা কিন্তু নিজেও একটা মেথড। আর যখন তুমি জাভাতে কাজ করবা, তখন তুমি কোনোটাকেই ফাংশন বলবে না। অনেকে সিতে প্রোগ্রামিং করো বা পাইথনে করো, তারা হুট করে একই জিনিস সিমিলার দেখে শুধুমাত্র মানে কি বলো ওই ফাংশন ফাংশন বলো, কিন্তু এগুলো আসলে ফাংশন না, এগুলো সবগুলাই হচ্ছে মেথড। তুমি জাভাতে যখন কাজ করবা তখন এগুলো মেথড, এবং অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গেলে সেটার হিসাব আলাদা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি এটাকে আগে রান করে দেখাই যে এটাকে আসলে কিভাবে রান করা যায়। এটার সামনে তুমি একটা স্ট্যাটিক অ্যাড করে দিতে হবে। ওকে, আচ্ছা স্ট্যাটিক যখন আমি অ্যাড করলাম, এখন আমি এটাকে রান করে দিই। আমি বুঝে দিচ্ছি বিষয়টা। আমি এখন এটাকে রান করব, দেখো আমার আউটপুট আসলো হ্যালো ওয়ার্ল্ড। তোমাদের আপাতত বেশি ডিপে যাওয়ার দরকার নেই, স্ট্যাটিক ছাড়াও এটা লেখা যায়, কিন্তু কিভাবে লেখা যায় এগুলো আপাতত বোঝার দরকার নেই। আপাতত তোমার যেটা দরকার, তুমি যখন মেথড লিখতে যাবা, তুমি প্রথমে স্ট্যাটিক লিখবা, তারপরে ভয়েড লিখবা, তারপরে মেইন লিখবা। এখন এখানে একটা ঘটনা আছে, আমি তোমাদেরকে বলছিলাম আগেই যে আমি যেহেতু জাভা 16 ইউজ করতেছি, আমার সাথে যারা যারা মানে কোর্সে আছো সবাই জাভা 16 ইউজ করবা। তোমার জাভা ভার্সনের উপর অনেক কিছু তফাৎ দেখা দেয়, যে ওই ভার্সনে একটা জিনিস ছিল কিন্তু এই ভার্সনে সেটা নাই। আবার হতে পারে যে আমারটাতে কিছু নাই, ওইটাতে সেটা আছে। ইভেন একই জিনিসই ইন্টেলিজের সাথেও, ইন্টেলিজে তুমি ওল্ড ভার্সন যদি ব্যবহার করে থাকো, তাহলে দেখা যাবে ওটাতে কিছু ফিচার ছিল যেটা নিউটাতে নাই, বা নিউটাতে আছে ওটাতে নাই। যাই হোক, এই জন্য সবসময় লেটেস্টটা ব্যবহার করবো, আর আমি যেটাতে করে দিচ্ছি সেটাই ব্যবহার করবো। ওকে, তাহলে দেখো এখানে কি হচ্ছে। আমি একটা মেথড ডিক্লেয়ার করলাম, তো মেথড লেখার আগে প্রথমে স্ট্যাটিক লিখবা, তারপরে ভয়েড লিখবা, তারপরে মেইন লিখবা, কিন্তু এটা সারা জীবনের জন্য ধরে নেবা না যে স্ট্যাটিক আগে লিখতে হয়, স্ট্যাটিক ছাড়াও হয়। তারপরে তুমি ভয়েড লিখবা, তারপরে হচ্ছে যে মেথডের যে নামটা দিতে চাচ্ছ সেই নামটা লিখবা। এখন দেখো, আমি যখন এই প্রোগ্রামটাকে রান করলাম, রান করার পর আমাকে এখানে একটা আউটপুট দেখাচ্ছে। আউটপুট কেন দেখাচ্ছে? যে আমি এর ভিতরে যেটা লিখে রাখছিলাম সেটাকে আমি এটার ভিতরে কল করছি, যে এখন তুমি আমাকে মানে আমাকে এর ভিতরে যা যা লেখা আছে সেগুলোকে তুমি আমাকে এখন এক্সিকিউট করে দেখো। আমি যদি এই লাইনটা না লিখতাম এখানে, তাহলে কি হতো? দেখো কোনো কিছুই আউটপুট আসতেছে না। এই যে যেটা আমি প্রথমে বললাম, যে আমি এটার ভিতর লিখে রাখছি ঠিকই, কিন্তু আমি সেগুলোকে কল করিনি। ইভেন আমি এখানে আরো এরকম হাজারটা হাজার লাইন লিখে রাখলাম, লিখে রাখে আমি এখন পুরো মেন কোডটাকে যদি রান করি, তাহলে কোনো কিছুই আমার রান হবে না, কোনো কিছুই আউটপুট আসলো না। কারণ আমি কোড লিখছি ঠিকই, কিন্তু সেগুলোকে তো আমি কল করিনি কোথাও, কিন্তু আমাকে তো কল করতে হবে। আর কল করার জন্য কি করতে হবে তোমাকে? তুমি যেই নামটা দিছো মেথডে, সেই মেথডের নামটা তোমাকে এখানে লিখে দিতে হবে, তাহলে এটা কল হয়ে যাবে। অর্থাৎ তুমি যা লিখছো সেগুলো এক্সিকিউট হবে। এখন কথা হলো যে তুমি এই মেথডের ভিতরে কিন্তু তোমার ধরো আমি যে প্রথমে লগইন সিস্টেমের বানাই দিছি বা ফর লুপ বানাই দিছি, এভরিথিং তুমি যেটাই লিখতে চাও সবকিছুই কিন্তু এটার ভিতর লিখতে পারবে। আর এবং সবকিছু তখন কাজ করবে যখন তুমি কাজ করাতে চাও। আমি একটু দেখাই দিই, দাঁড়াও। আমি যে কালকে ধরো ফর লুপের যেই প্রোগ্রামটা করছিলাম, সাপোজ প্রোগ্রামটা তো এই পর্যন্তই ছিল নাকি, আমি যদি এই কোডটাকে এখানে নিয়ে যাই,
হ্যালো ওয়ার্ল্ড আপাতত তুমি কমেন্ট আউট করে রাখো, হ্যালো ওয়ার্ল্ডের দরকার নেই। এটাই তো আমাদের সেই ফর লুপের কোড ছিল, তাই তো। অ্যান্ড এখানে যাবতীয় যা কিছু সবকিছু দেওয়া আছে। এখন ওকে, এই ধরো এই যেগুলো আমি যে প্রথম থেকে বলতেছিলাম যে তুমি এটার ভিতরে যা লিখবা সেই কোডগুলো এক্সিকিউট হবে, তাই তো। এখানে আরেকটা ইয়া পড়বে, ব্র্যাকেট পড়বে। এখন আমি যদি এইটাকে রান করি তাহলেও দেখবা, আচ্ছা প্রথমে আমি রান ছাড়া দেখি, ধরো এটা কমেন্ট আউট করে রাখি, এটা আমি কমেন্ট দিলাম, দেখলাম না। আমি এখানে দেখো আউটপুট কি আসতেছে, 0, কিছুই আসতেছে না। কিন্তু যখন আমি এটাকে কমেন্টটা তুলে দিলাম, দেওয়ার পরে যদি রান করি তাহলে দেখো কালকের যে আউটপুট গুলো ছিল সেই আউটপুট গুলো সবকিছু এখানে শো করতেছে। ওইটা আমি বড় করে দিই, দেখছো এখানে সব আউটপুট গুলো আসতেছে। এটা আমি কেন করে দিলাম, তোমাদের মাথায় আবার মানে বুঝতে পারো না তোমরা, ধরো এই আমি প্রিন্টএফ লিখে রাখছি, মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লিখে রাখি, তো তোমরা ভাবো যে হয়তো ওইগুলো মানে ওইরকম টাইপেরই কিছু হতে পারে, কিন্তু না, তুমি এখানে যেটাই দিবা সেটাই কাজ করবে। কিন্তু মেন বিষয় এটাই, তোমার ধরো কোনো একটা ক্ষেত্রে তোমার হলো যে এই মেথডটা তোমার দরকার, সেই ক্ষেত্রটা যদি দেখো না, আমি প্রথম দিন একটা জিনিস দেখাই দিছিলাম না, ওই যে লগিং সিস্টেমের সময় যে ইন্ট এই যে এরকম স্ট্রিং একটা বানায় আমি ওখানে চেক লিখে দিছিলাম। মুক্তার মনে হয় মনে আছে, মুক্তাকে আমি দেখাইছিলাম এই জিনিসটা, যে এখানে আমি কি করে দিছিলাম, সাপোজ ধরো হচ্ছে ট্রু করে দিছিলাম। মুক্তার কি মনে আছে? হ্যাঁ, এরকম আমি করে দিছিলাম, তাই তো। তারপরে আমি ইফ দে চেক করছিলাম। তো ধরো এরকম আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছি, এটাকে তুমি আপাতত সরাই দাও, এটা ধরো আমি নাই, আমি খালি দেখাচ্ছি যে তুমি যে কোনো জায়গাতে এটাকে কিভাবে ব্যবহার করতে পারো। এটা দিয়ে রাখলাম, দেওয়ার পরে আমি ধরো এই যে একটা ইফ কন্ডিশন লিখলাম, যে ইফ চেক ডট ইকুয়াল ট্রু। এটাতে কিন্তু তোমাদের লজিকটাও ভালো হয়ে যাবে। আচ্ছা আমাকে বলো তো এটা কি আদৌ ট্রু না ফলস? এটা এটার এই লজিকটা যদি রান করে তাহলে আউটপুট মানে কম্পিউটার কি বুঝবে যে এটা কি ঠিক না ভুল? আচ্ছা কম্পিউটার ভুল বুঝবে, আর বাকিরা? আমার কথা কি বুঝতে পারছো, যে যদি আমি ইফ এর ভিতরে চেক ইকুয়াল ট্রু লিখে রাখছি, এটা যদি কন্ডিশন হয়ে থাকে তাহলে এই কন্ডিশনটা কি সত্য না মিথ্যা? কেউই অ্যান্সার দেয় না। এটা মিথ্যা হবে, এটা ভুল হবে। বুঝিনি, তুমি বুঝবাও না, তুমি ওই ক্লাস করোনি মেবি, তোমাকে ওইটা আগে দেখতে হবে ওই জায়গাটুকু। আচ্ছা হুজাইফা ইকুয়ালস কেন লেখে, ওইভাবে কেন লিখছি বলতে পারবা? ইকুয়ালস এইভাবে আমি ডট দিয়ে কেন লিখছি? এই যে ইকুয়ালস, এটা আমি ডট দিয়ে কেন এইভাবে লিখছি, কেন আমি এইভাবে লিখলাম না? সাধারণত আমরা তো প্রোগ্রামে এইভাবে ব্যবহার করি নাকি, এইভাবে ব্যবহার করি, কিন্তু আমি এইভাবে কেন এখানে লিখিনি, আমি কেন ওই যে ডট ইকুয়ালস দিয়ে লিখছিলাম? যাই হোক, তোমরা কেউ অ্যান্সার দাও না, এটা এইভাবে হবে না, এটা ভুল হবে। কেন আমি এখানে বুলিয়ান টাইপ লিখে দিছি, এটা এভাবেই হবে। এভাবেই কেন হবে? জাভাতে এইভাবে হয়, জাভাতে যদি এইভাবে হয়ে থাকে, আচ্ছা আমি তোমাকে করে দেখাই, দেখো। এটা বাদ দাও আপাতত, আগে তোমার সমস্যাটাই দেখাই দিই। জাভাতে যদি এইভাবে হয়ে থাকে, সাপোজ আমি কি নিলাম, আর একটা ডিক্লেয়ার করে দিই, যেহেতু চেক তুমি সেদিন করনি, সাপোজ 10, এই তো। এটা করতে করতে আরেকটা জিনিস বোঝা যাবে খুব ভালোভাবে, নাম্বার ইকুয়াল ইকুয়াল 10, আর এটার ভিতরে আমি দিয়ে রাখলাম এস আউট, কি প্রিন্ট করো, যদি আমি যদি সাপোজ ধরে রাখলো যে আমি হুজাইফার নামই প্রিন্ট করব, হুজাইফা হুজাইফা। এখন দেখো হুজাইফার মতে তো এটা হওয়ার কথা না, কারণ হুজাইফার মতে তো এটা প্রিন্ট করার কথা না, প্রিন্ট তো দূরে থাকলে এটা তো ইরর দেখানোর কথা আগেই, কারণ জাভাতে তো নাকি ওইভাবে লিখতে হয়।
তা আমি যদি এটা রান করি এখন, তাহলে আউটপুট কি দেখাবে আমাকে? আউটপুট তো হুজাইফার নাম দেখাচ্ছে, কিন্তু এটা তো আসার কথা ছিল না, কারণ এইভাবে তো লেখা যাবে না। মেন কথা হলো যে তুমি ওই ভিডিওগুলো ওই একটু ভালো করে ক্লিয়ারলি দেখো। ওই ভিডিওগুলো তো প্রথমকার ভিডিওগুলো তো কোথাও স্কিপ করা হয়নি, ওগুলো তো পুরোটাই বলা ছিল, ওগুলো তো স্কিপ করা হয়নি। এখন থেকে ভিডিও অনেকগুলো স্কিপ হবে। দেখো বেসিক্যালি তুমি যদি ইন্টিজার বা ফ্লোট এই টাইপের যদি ডেটা নিয়ে কাজ করো, তাহলে তুমি ডাইরেক্ট ম্যাথের ইকুয়াল চিহ্নটা ব্যবহার করতে পারবা জাভার ক্ষেত্রে, অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে না। কিন্তু তুমি যদি এখানে স্ট্রিং নিয়ে কাজ করো, শুধুমাত্র স্ট্রিং, এটা মাথায় রাখো, তাহলে তোমাকে অবশ্যই ইকুয়ালস ব্যবহার করতে হবে। কেন? এখানে অবজেক্ট ওরিয়েন্টেড কিছু একটা কিছু বিষয় আছে, যে তোমার ওইটাকে যখন জাভা করে, মানে কনভার্ট করে, তখন সে ভুল খুঁজে পায় অনেক জায়গাতে, তোমার উত্তর ভুল আসে যাবে। অর্থাৎ জিনিসটা ইকুয়াল হওয়া সত্ত্বেও দেখাবে যে ইকুয়াল না। হ্যাঁ, এখন আবার দেখাবে যে তুমি এক জায়গায় দেখাবে যে ঠিক আছে, আরেক জায়গায় দেখাবে আবার ঠিক নাই। অর্থাৎ তোমার পুরো কোডের ভিতরে হাজার হাজার বাগ তৈরি হয়ে যাবে। এই জন্য যদি ওটা থেকে রেহাই পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ইউজ করতে হবে, যদি স্ট্রিং টাইপের ডেটা হয় তাহলে ইকুয়ালস, আর যদি ইন্টিজার ফ্লোট এই টাইপের কিছু হয়ে থাকে ডবল, তাহলে তুমি ডাইরেক্টলি ইকুয়াল ইকুয়াল ব্যবহার করতে পারো। আচ্ছা, এখানে তোমরা দেখলা যে আমার কিন্তু নিচে সুন্দর অনেকগুলো কোড লেখা ছিল। দেখো আমি কিন্তু একটা কোডের ভিতরে অনেকগুলো কোড করতেছি। এই ভিতরে কি লিখছো? স্ট্রিং ক্যারেক্টার ভেরিয়েবল ব্যবহার হবে, তাই না? স্ট্রিং এর ক্যারেক্টার ভেরিয়েবল, হ্যাঁ ক্যারেক্টারও তুমি করতে পারবা। স্ট্রিং আর ক্যারেক্টার এই দুটোর জন্যই এটা ব্যবহার করবা, কারণ এগুলো আবার বাইনারিতে রূপান্তর হয়, তো তখন তোমার হচ্ছে সমস্যা দেখা দেয় অনেক জায়গাতে। তো দেখো কোডটা কিন্তু কত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অনেক কিছু। তো আমি যে ওকে এটা বুঝাচ্ছিলাম, কিন্তু আমার নিচে কিন্তু এতগুলো কোড ছিলই, সেগুলো কিন্তু কিছুই হয়নি, এগুলো ওর মতোই আছে। অর্থাৎ এখান থেকে কিন্তু একটা জিনিস মাথায় ভালোভাবে বুঝতে পারতেছো যে মেথডটা কত ইম্পর্টেন্ট একটা জিনিস। তুমি একই কোডে তো আর দেখো, এখন তোমরা প্রোগ্রাম করো কিরকম, ওই যে একটা সামান্য এক জায়গায় যোগ বিয়োগ করলা, গ্রেডের ওগুলো করলা, কিন্তু প্রোগ্রাম তো সাধারণত ওইটুকু হয় না, প্রোগ্রাম তো বিশাল হয়, বিশাল বিশাল হয়, যেখানে একটার ভিতর অনেকগুলো লজিক থাকে। তো সেই লজিক গুলো তো তুমি এইভাবে ঢালাও এক জায়গাতে লিখতে পারো না। এই যে এরকম একটা মেথড বানাইছো, তার ভিতরে একটা লজিক লিখছো, আরেকটা মেথড বানাবা, তার ভিতরে আরেকটা লজিক লিখে রাখছো। আচ্ছা, আমি এখানে যেটা দেখাতে আসছিলাম, ধরো এটাই, আমি এই চেকের ঘটনায় বাদ দিলাম, ধরো এটাই যেখানে হুজাইফার নাম আছে। এখন আমার যদি নাম্বার ইকুয়াল ইকুয়াল 10 হয়ে থাকে, তাহলেই শুধুমাত্র আমার এই প্রিন্ট যে মেথডটা আছে সেটাকে তুমি রান করো। তুমি কোডকে এইভাবে বলে দিলা। তো এখন তো নাম্বার ইকুয়াল ইকুয়াল 10, তাহলে অবশ্যই যদি আমি তোমার হচ্ছে রান করি প্রোগ্রামটা, দেখো এই এই মেথডের ভিতর যা যা লেখা ছিল সেগুলো কিন্তু রান হওয়া শুরু করছে। যদি আমি এখানে যদি চেঞ্জ করে আমি যদি এখানে ধর 14 বানাই দিই, এরপরে যদি আমি রান করি, তাহলে দেখবা যে কিছুই দেখাবে না। কারণ দেখো এটা তো সত্য না। তাহলে এটা যখন সত্য হলো, তখনই এগুলো রান করলো। এই জন্য আমি প্রথমে বললাম যা যা করা হবে সেগুলো সব আগেকার জিনিস, মেথড নতুন কোডের কিছু না, নতুন কোড করার কিছু না। কিন্তু তোমার হলো সিস্টেম গুলাকে এখন থেকে মেথডের ভিতরে নিয়ে আসার চেষ্টা করবা। জাভাতে কোড করার সময় সবকিছুই ট্রাই করবা ভাঙ্গে ভাঙ্গে মেথড করার জন্য। এক্ষেত্রে তোমার জন্য সুবিধা হবে এবং তোমার কোডটা অনেক ক্লিন থাকবে। তো বুঝলা তো? এখন দেখো এখানেই যদি আমি সাপোজ, তোমাদের যেটা বেশি প্রবলেম হয় যে একটার সাথে দু তিনটা জিনিস মিলাতে পারো না, আমি যদি এখানে যদি ইনপুট নিই, তো আমার ইনপুট নেওয়া, আচ্ছা আমার ইনপুট নেওয়ার জন্য আমাকে কি কি লেখা লাগবে বলো তো? এটা আমাকে বলবা হচ্ছে মুক্তা সাহা। কেউ না চুপ। ইনপুট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। ওকে, এরপরে কি করা লাগবে? বলতে থাকো বলতে থাকো। এখানে কি ইনপুটটা নিবা সেটা বলো। আমি এখানে এই যে নাম্বার আছে না, আমি এই নাম্বারটা ইনপুট নিব। আমি এটা আর এইভাবে রাখতে চাচ্ছি না, আমি ডাইরেক্ট নাম্বার ইনপুট নিব। স্ক্যানার ইকুয়াল স্ক্যানার, তারপরে ইকুয়াল শিওর? একটু কনফিউজড, ভুলাই গেছি তো। কারণ তুমি টাইপ করোনি।
হ্যাঁ হ্যাঁ টেক ইনপুট হবে, নিউ স্ক্যানার হবে। টেক ইনপুট হবে? টেক নাম্বার দিলেও চলবে। এটা দিলেও চলবে? বলো, এটা দিলে চলবে? এমটা বড় হাতের হবে না? তাহলে এটা দিলে হবে না, এটাই বলতে চাচ্ছ? হ্যাঁ। কি শিখলা আর কি করতেছো আল্লাহ ভালো জানে। আচ্ছা, আমি এটা দিয়ে করে দেখাচ্ছি। এরপরে কি করবো মুক্তা? সাপোজ ওই লাইনটা ওরকমই দেখলাম, কিন্তু আচ্ছা মুক্তা না, আহ আমাকে হচ্ছে সুপ্রিয়া বলো, এরপরে কি লিখবো? সুপ্রিয়া আসো? হ্যাঁ, কি লিখবো? ওখানে মুক্তা আমি যেখানে আমার কার্সারটা আপ ডাউন করতেছে না, ওখান থেকে কি লেখা শুরু করব? আর আমি ইনপুট নিব কিন্তু নাম্বার শুধু একটা, আর কিছু নিব না। কি লিখবো তাহলে? আমি বলবো বলো 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 বলো, এখান থেকেই বলো, এখান থেকেই বলো। এইটুকু তো আমি লিখে দিছি, তারপরে কি বলো? নাম্বার ইকুয়াল হচ্ছে মুক্তা, মুক্তা তারপর হচ্ছে তোমার ডট হবে, ডট প্রিন্ট ইন্ট হবে না, কি হবে? মানে ওখানে কি লিখবো? প্রিন্ট হবে কি, মানে এখানে একটু কনফিউজ, এখানে এই জন্য মুক্তার পরে ডট দিয়ে প্রিন্টই তো হবার কথা না? আচ্ছা, তুমি স্পিকার অফ করো। মেহরাব বলো। আচ্ছা, হুজাইফা বলতেছে নেক্সট লাইন, ওকে ফাইন। মেহরাব বলো তো। নেক্সট ইন্ট হবে। মেহরাব বলো, মেহরাব বলো। মেহরাব নাই। আহ আর কে বলতে পারবে? আমি বলতেছি, বলো আমি বলি বলো বলো বলো। নেক্সট ইন্ট হবে, ইন্টিজারের কারণে নেক্সট ইন্ট আসবে। সেটা ঠিক আছে। হুজাইফা, তুই প্র্যাকটিস করো। তুমি হচ্ছে বেশি বেশি করে লেখো, আমি তো বলছি এক একটা করে 3 বার করে লিখতে হবে, আদারওয়াইজ তোমার কাছে আসবে না কোডগুলো, মানে তুমি ইয়া করতে পারবে না, তোমার হাতে আসবে না। যাই হোক, নেক্সট ইন্ট। ওকে, সো এখন আমি এই পর্যন্ত লিখলাম, কিন্তু তোমরা একটা জিনিস কি খেয়াল করছিলে এইটুকু করতে করতে, যে যতক্ষণ পর্যন্ত এই লাইনটুকু ছিল না ততক্ষণ পর্যন্ত আমার এখানে একটা ইরর দেখাচ্ছিল, এটা কি তোমাদের চোখে পড়ছে? এই এই কাজ করতে 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 এই ইরর গুলাকে খেয়াল করবা যে এগুলো আসলে কি বলে। এই যে তোমার কাছে নাম্বারের নিচে একটা রেড দেখাচ্ছে, এর কারণে এটা হয়তোবা ইন্টেলিজেন্টে দেখাচ্ছে, হয়তোবা নেটবিন বা ইক্লিপসে নাও দেখাতে পারে। ও কেন তোমাকে দেখাচ্ছে? তোমাকে মনে করে দিচ্ছে তুমি কিন্তু নাম্বার ইকুয়াল ইকুয়াল 10 লিখছো, কিন্তু তুমি কিন্তু কোথাও এই নাম্বারটা দাওনি, না উপরে দিছো না ইনপুট নিছো। এই জন্য তোমাকে মনে করে দিচ্ছে যে তুমি ইনপুটটা নাও। এই যে দেখো এখানে যেরকম, যদি এই রেড বলে যদি ক্লিক করো, দেখো এখানেও সুন্দর করে বলে দিচ্ছে যে ইনিশিয়ালাইজ ভেরিয়েবল নাম্বার। এর কথা হচ্ছে যে তুমি ইনিশিয়ালাইজ করোনি, তুমি জাস্ট লিখে রাখছো কিন্তু কোনো মান দাও না, তো মানটা দিতে হবে, হয় তুমি মানটা দাও অথবা তুমি ইনপুট নাও। এখন দেখো আমি এটা কেন করলাম, এটা আমি এই জন্য করলাম যে আমি এখন এটাকে রান করব। রান করার পরে সাপোজ আমার কাছে তো ইনপুট দিতে হবে, তাই তো ইনপুটের জন্য আমার কাছে কিছু একটা চাচ্ছে, তা আমি ইনপুট দিলাম 8। আউটপুটটা দিতে হবে, এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ইন্টার দ্য নাম্বার দিতে হবে তো এটা। না দিলে কি হবে? না দিলে ওই ইন্টার দ্য নাম্বার এটা শো করবে না আর কি, এটা দিলে আর কি ইন্টার দ্য নাম্বার এটা শো করবে, আচ্ছা, এটা তো যদি না প্রিন্টে শো দিতে করে হবে। তাহলে কি সমস্যা হতে পারে? ইউজার ইনপুট কোথায় দিবে তাহলে? এটাই হচ্ছে কথা, ইউজার ইনপুট কোথায় দিবে তাহলে? কিন্তু ইউজার তো ইনপুট দিতে পারবে। এই যে দেখো আমি তো এটা রান করলাম, আমি তো রান করে ঠিক ইনপুট দিতে পারতেছি। এই যে দেখো যা বলবো সেটাই দিব। ধরো আমি এই যে 48 45 লিখলাম, দেখা যাচ্ছে তো, না আর একটু বড় করে দিলাম, 45 লিখলাম, ইন্টার দিলাম, ইনপুট তো হচ্ছে।
ওই যে ইন্টার দা নাম্বার এটা আর কি দেখাবে না, এটা এইটাই এখানে দিলে দেখাবে না, আউটডোর প্রিন্ট কিন্তু এটা দেখাবে, ওইটা ঘটনা হলো যে আউটপুট ঠিকই আসবে। সবকিছুই ঠিক থাকবে। ওটা কি যে উপরে একটু লেখা থাকবে সুন্দর করে, আর যদি না দাও তো লেখা থাকবে না। কিন্তু যখন তুমি অনেক বড় বড়, ডিজাইনটা একটু সুন্দর হবে হ্যাঁ, এই জন্য। কিন্তু যখন তুমি অনেক বড় বড় বিশাল বিশাল কোড করবা তখন আর এই জিনিসগুলো থাকবে না, মানে এই জিনিসগুলো আর তখন মানে ওখানে কি বলে এগুলোর আর কোনো প্রাধান্য থাকে না। ওখানে তুমি এত বড় বড় জিনিস লিখতেছো যে ওগুলো আর লিখতে হবে না। ওগুলো ওগুলো লিখলে আবার মানুষ মনে করবে যে যে তোমার কোড পড়বে সে মনে করবে যে তুমি একদমই কেবল হয়তো বা শিখতেছো, তোমার চোখে হয়তো বা ধরে না, এই জন্য তুমি সব জায়গায় লিখে রাখছো। তো যখন তুমি বড় বড় কোড করবা তখন ওগুলো লেখার আর দরকার পড়ে না। যাই হোক, আমার এটা কেন লেখা ছিল, আমি এই লজিকটা কেন লিখলাম, যে এই এই লজিকটা আমি এই জন্য লিখলাম, দেখো আমার এতগুলো কোড আছে, এত কিছু আমি লিখে রাখছি, কিন্তু কাজ আমার কি হচ্ছে, প্রথমে আমার কাছ থেকে একটা নাম্বার চাচ্ছে, আমি যদি সেই নাম্বারটা 5 দিই, ইনপুট দিই, আউটপুট কি আসতেছে, নাথিং, কিছু আসতেছে না। কিন্তু যখন আমি ইনপুটটা 10 দিয়ে দিব তখন আমার আউটপুট কি আসবে দেখো তো, সবগুলো ওই লুপের সবগুলো আমার আউটপুট চলে আসলো। আমি এক্স্যাক্টলি এটাই বোঝাতে চাচ্ছিলাম, তোমরা যে কম্বাইন করতে পারো না, কোডগুলো যে কম্বাইন হয় একটার সাথে আরেকটা, যে সম্পর্ক লিঙ্ক তৈরি হয়, এই লিঙ্কের জায়গাতে তোমরা ভুল করো। এই যে লিঙ্ক দেখো, এখানে তিনটা কতগুলো জিনিস ঘটছে, ইনপুট ঘটছে, এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করা ঘটছে, এখানে ইফ কন্ডিশন আছে, এখানে আবার মেথডও আছে, তারপরে অ্যাট লাস্ট আবার আউটপুটও আছে, এবং মাঝখানে আবার একটা কন্ডিশনও আছে যে যেটা ইনপুট নিচ্ছ সেটার সাথে যদি 10 সমান সমান হয় তাহলেই শুধুমাত্র এটা প্রিন্ট হবে। আমার কথাটা কি বুঝতে পারছো? এই পর্যন্ত, এই পর্যন্ত যা বলছি সেগুলো কি বুঝতে পারছো? বলো, মাইক্রোফোন অন করে বলো, বুঝতে পারছো এই পর্যন্ত? এটা আমি আগেই লজিক গুলো বুঝাই ফেলছি। মেথডের প্রিন্ট, মেথডের প্রিন্ট এটা পরিবর্তনশীল। মেথডের প্রিন্ট মিন্স তুমি কি এর নামের কথা বলতেছো? এই নাম তো যে কোনো কিছুই হতে পারে। এটার কথা কি বলতেছো? এই নাম, এই নাম এটাও হতে পারে, এই নাম এটাও হতে পারে, আমার নামও হতে পারে, যে কোনো কিছু ভেরিয়েবলের নাম যেভাবে ডিক্লেয়ার করো ঠিক সিমিলারলি তুমি যে কোনো কিছু ডিক্লেয়ার করতে পারো। ওকে, আচ্ছা বাকিরা কি বুঝতে পারছো? এইটুকু জাস্ট, বেশি মাথা ঘামানোর দরকার নাই, যেটুকু আমি করে দিছি সেটুকু বুঝতে পারছো কিনা? তোমাদের কাজ ওইটুকুই, যেটুকু আমি করে দেবো সেটুকুই বোঝো, তাহলেই কাজ আচ্ছা হয়ে একটু যাবে। আচ্ছা একটু ব্রিফলি রিপোর্ট মানে রিপিট করলে হতো কি, আমি একটু ছিলাম না কয়েক মিনিট। এটা তো প্রথম থেকে মেলা কিছু বলা হলো। না প্রথম থেকে না, জাস্ট মানে টপিকটা একটু ক্লিয়ার করে দিলে হলো, পরে ভিডিও দেখে আমি ক্লিয়ার হবো না, জাস্ট টপিকটা ক্লিয়ার করলে হতো কি পড়ানো হলো এতক্ষণ, মানে এই 2-4 মিনিট। আহ, একসাথে তো মেলা কিছু করানো হয়ে গেছে, এখন তো গোলমেল বাঁধা যাবে। তার চাইতে আচ্ছা তুমি ভিডিও দেখে নিও ওইটুকু, কারণ আচ্ছা এরপরে আচ্ছা বাকিটুকু আরো করানো হবে তো, কারণ এখানে দেখো একসাথে ইনপুট ইনপুট মেলা কিছু নিয়ে নেওয়া হয়েছে, আচ্ছা ঠিক আছে। সমস্যা হয়ে যাবে। ভিডিওটা দেখে নিও। এই পর্যন্ত যা এই পেজে লেখা আছে সেইটুকু যদি সবাই বুঝে থাকো তাহলেই এনাফ। এই পেজটাকে এখানে গুলি মারো। এটা জাস্ট কিসের জন্য ছিল, যে আমি বুঝালাম যে মেথড কিভাবে লিখতে হয়। এখন আমরা অন্য কিছুতে যাব। এখন আর আমি কিন্তু লজিক দেখাবো না, এটা যেন আমাকে বলো না। এরপরে আমি কিন্তু আর কোনো এটার ভিতর লজিক দেখাবো না, কারণ মেথডের ভিতর, কারণ আমি এখানে অনেকগুলো এই জন্যই দেখাই দিলাম। এখন জাস্ট পিওর মেথডের যে ইমপ্লিমেন্টেশন গুলো আছে, একদম এক্সাক্ট মেথড জাভাতে যেগুলো, সেগুলোর ব্যবহার দেখবো। তাহলে আমি এখানে শুধু একটা কথা বলো যে এই যে ইফ এর যে কন্ডিশন যেখানে উপরে লেখা হয়েছে আর নিচের যে ফর লুপের, দুইটা একসাথে কিভাবে কাজ করতেছে? ইফের যে কন্ডিশন লেখা হয়েছে আর নিচে যে ফর লুপ, বলো না, মানে নিচে যে মেথড লেখা হয়েছে সেটা কিভাবে একসাথে কাজ করতেছে এটা জানতে চাচ্ছো তো? লুপটা বলো না, কারণ হ্যাঁ, লুপটা তো জাস্ট কোড, ওটার হিসাব আলাদা। দেখো দুটো একসাথে কাজ করতেছে না, ওয়ান বাই ওয়ান কাজ হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই টপিকটা না, এটার পরেও যে ধরো অবজেক্ট ওরিয়েন্টেড আসবে, সেখানেও কনসেপ্টটা একই, জাভাগুলো এইভাবে বিল্ড করা হয়েছে। এই যে সৈকত নামের যে মেথডটা আমি বানাই রাখছি, এটা ততক্ষণ পর্যন্ত কোনো কাজই করবে না যতক্ষণ না পর্যন্ত এটা সত্য হবে। ইট মিনস দুইটা একসাথে কাজ করতেছে না, দুইটা ওয়ান বাই ওয়ান কাজ করতেছে। যদি
এটা সত্য হয় তাহলে এই কোডগুলো কাজ করবে, আর যদি এটা সত্য না হয় এই কোডগুলো এখানেই পড়ে থাকবে, তোমার কম্পিউটার এগুলোকে দেখতেও আসবে না। অর্থাৎ এগুলো একটা গার্বেজ আকারে ব্যবহার মানে পড়ে থাকবে। গার্বেজ মিনস যেগুলো তোমার কোডে ব্যবহার হয় না, অপ্রয়োজনীয় যে লেখাগুলো, এই লাইনগুলো অপ্রয়োজনীয় লেখা আকারেই পড়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমার এই কন্ডিশনটা সত্য হবে। যতক্ষণ পর্যন্ত সত্য হবে না, আর সত্য হয়ে গেলে দেন এটার ভিতরে আসবে। সো এটা আসলে 1 বাই 1 কাজ করতেছে, একসাথে না। এবং আরেকটা জিনিস এখানে শুনে রাখো, একসাথে আসলে কোনোটাই কাজ করে না। ইভেন এর আগেও যে কোডগুলো আমি করে দিছি, ইফ করে দিলাম, এই যে ফর লুপের এই জায়গাতে আমি সেদিন বলে দিলাম না যে আগে দেখে এই লুপের ভিতর ঢুকে, তারপরে কি করে যখন দেখে এটার ভিতর আরেকটা লুপ আছে তখন আবার এটার ভিতর সে ঢুকে যায়। এখানে কিন্তু একসাথে কাজ হচ্ছে না, তুমি একসাথে শুধুমাত্র যদি থ্রেডিং ইউজ করো তাহলেই কাজ করবে, আদারওয়াইজ সবকিছু 1 বাই 1 কাজ করে। আর আমরা থ্রেডিংটা শিখবো যখন অ্যান্ড্রয়েড ডেভেলপিং করব তখন, মানে এটাকে মাল্টি থ্রেডিং করতে হবে, একই সাথে দুইটাই কাজ করাতে হবে। আদারওয়াইজ সবকিছু 1 বাই 1 কাজ করে। প্রথমে সবার উপরে যা লেখছো সেটা পড়লো, তারপরে এটা পড়তেছে, তারপরে এটা পড়তেছে, তারপরে এটা পড়তেছে, তারপরে যদি এটা সত্য হয়ে থাকে তাহলেই শুধু এটা পড়বে, আর যদি না সত্য হয়ে থাকে এখানেই কোড এন্ড করে দিয়ে চলে যাবে। বুঝতে পারছো কি? হ্যাঁ, কিন্তু এখানে সত্যটা বুঝবো কিভাবে? ইফ নাম্বার ইকুয়াল 10, হ্যাঁ, কিন্তু এখানে কাজ করলো কিভাবে সেটা বলো। ইফ নাম্বার ইকুয়াল 10, তুমি যে ইনপুট নিছো সেই ইনপুটটা যতক্ষণ পর্যন্ত 10 হবে না। আচ্ছা দেখো, তুমি যদি ইনপুট সাপোজ, আচ্ছা তোমার কোশ্চেন নিচ্ছে, আগে সুপ্রিয়াকে ক্লিয়ার করে দিই। ধরো তুমি ইনপুট নিলা কি 4 নাকি? সুপ্রিয়া মাইক্রোফোন অন করো, অন করে আমার সাথে বলো। তুমি হ্যাঁ, ইনপুট নিলা 4, তাই তো? এখন যদি তুমি 4 নাও তাহলে কি হ্যাঁ, ইফ এর কন্ডিশনটা সত্য হবে কি হবে না? হবে না। আচ্ছা যদি না হয় তাহলেই তো তোমার হলো যে ওই ওই মেথডটা রান করবে না। যেমন ধরো আমি ইন্টার দিলাম, কিছুই আসলো না আউটপুট, কিন্তু যদি এখানে 10 হয়ে যেত, যদি আমি 10ই ইনপুট নিতাম, যেমন এখন আমি নিছি 10, তাহলে আমি যদি এখন ইন্টার দিই তাহলে এখন কি হবে? এখন কি কন্ডিশন সত্য হয়ে যাবে না? তাহলে নিচেরটা কাজ করবে। এখন হ্যাঁ, কন্ডিশন সত্য হওয়ার সাথে সাথে পুরা সবকটা আউটপুট তোমার কাছে চলে আসলো। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ, এবার বুঝতে পারছি। এখন কথা হলো, আমি যে এত সুন্দর করে কন্ডিশন দিয়ে দেখে দিলাম এর মানে কিন্তু এগুলোই ধরে রাখো না সবসময়। আমি জাস্ট এগুলো যে হতে পারে এগুলো বলছি, তাছাড়া কিন্তু আমি প্রথমেই দেখে দিছি যে মেথড কিভাবে কল করে। ওই কল করার নিয়মটা কিন্তু সারা জীবনে ওইরকমই থাকবে। এটা তোমার ইফ থাকুক আর না থাকুক, তোমার কোনো কিছু দরকার পড়ুক আর না পড়ুক, তোমার লুপ থাকুক আর না থাকুক, এটা ম্যাটার না। যাই হোক, আমি এখন দ্বিতীয় কিছু বিষয়ে আসি। যে ধরো আমি এখানে আমি সংক্ষিপ্ত আকারে লিখি, এটাকে আমি M2 দিলাম। এবং আচ্ছা শুভ, হ্যাঁ শুভ, বলো 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 বলো, টাইপ করো অথবা বলো। আচ্ছা, ওই যে কোডটা একটু, হ্যাঁ ওপেন করো, হ্যাঁ হ্যাঁ বলো। দেখতে পাচ্ছি। ওই যে মেইন মেথড যেটা আছে, যে সৈকত, ইফ এর মধ্যে যদি আমরা সৈকতের পরে যদি এখানে যদি একটা প্রিন্টএফ লিখি, হ্যাঁ প্রিন্ট হবে, ধর যে কোনো একটা প্রিন্টএফ প্রিন্ট লিখলাম, হবে। ধর হ্যাঁ প্রিন্ট হবে, হ্যাঁ, ওইটাও কি প্রিন্ট হবে? দুইটা কি একসাথে হ্যাঁ প্রিন্ট হবে? দুটাই এখানে তো একসাথে একটা প্রিন্ট প্রিন্ট হবে। সিস্টেম তো না, আউট। দুটাই প্রিন্ট হবে একসাথে। প্রথমে আগে তোমার মেথডেরটা প্রিন্ট হবে, তারপরে ওটার ভিতরে ধরো ধরো আমার নামই প্রিন্ট করছো, এটাই তো বলতে চাচ্ছো। এটা যদি তুমি রান হ্যাঁ করো, হ্যাঁ প্রথমে এটাই। আগে এই সংখ্যাগুলো রান হবে, তারপরে এই সৈকত এই লেখাটা আসবে। দেখো আমি রান করে দিচ্ছি। ও প্রথমে যে ইউজার ইনপুট 10 দিতে হ্যাঁ হবে। ইনজোর ইনপুট মাস্ট বি 10, দেখো আগে প্রথমে এই লেখাগুলো প্রিন্ট হলো, তারপরে এই সৈকতটা প্রিন্ট হলো। কারণটা কিন্তু আমি বলে আচ্ছা দিলাম। এটা কি জন্য হলো? হ্যাঁ মানে কোনটা কি জন্য হলো, মানে, এই লেখাটা কেন মানে প্রিন্ট হলো? সৈকতটা পরবর্তীতে, হ্যাঁ হ্যাঁ এটা পরবর্তীতে প্রিন্ট হলো কেন? এটা পরবর্তী কেন এটা তো প্রিন্ট আগে হলো হতে না, পারতো। এটা আগে হবে না, এটা তখনই আগে হবে যখন তুমি এই কোডটাকে আগে লিখবা, উপরে লিখবা। এটাই তো আমি বলে দিলাম যে কোডগুলো শুধুমাত্র প্রথম থেকে কাজ করে। এই যে প্রথমে তোমার কম্পিউটার আগে এই লাইনটা পড়ছে, তারপরে এই লাইনটা, তারপরে এই বুঝতে লাইনটা, পারছি বুঝতে পারছি ও লাইন বাই লাইন পড়ে। বুঝতে হ্যাঁ, পারছি আর তুমি কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবা, আর এটাকে তখনই তুমি চেঞ্জ করতে পারবা যখন তুমি মাল্টি থ্রেডিং ইউজ করবা। মাল্টি থ্রেড ইউজ করলে তখন দেখবা যে তুমি একসাথে 2-3টা কাজ করতে পারো। যেরকম এখন তুমি মোবাইলে করতেছো, একসাথে কথা বলতেছো, মিটে দেখতেছো, আবার মেসেঞ্জারে রিসিভ করতেছো, ঠিক আমি কম্পিউটারে একসাথে কোড করাচ্ছি, কথা বলতেছি, এটা মাল্টি থ্রেডিং এর মাধ্যমে হচ্ছে। এবং সেটা আমরা ওই সফটওয়্যার ডেভেলপিং এর সময় দেখবো। আচ্ছা, তো এই ছিল ঘটনা। আমি এখন এটার ভিতরে আসি। এখন দেখো এখানে
এটাকে আমি সরাই দিই। আমি এখন এখানে বিভিন্ন ধরনের মেথড ক্রিয়েট করব। লজিক তোমরা বুঝে গেছো, আমি এখন বিভিন্ন ধরনের মেথড ক্রিয়েট করব। প্রথম আমি যেটা ছিল বেসিক একটা মেথড, এবং আরেকটা জিনিস ভুল জান করো না, একের অধিক কিন্তু মেথড ক্রিয়েট করতে পারবা। ধরো আমি কি করছি, এখানে আমি স্ট্যাটিক, আগে সবকিছু স্ট্যাটিক দিয়ে করো, পরবর্তীতে অন্য কিছু শিখো। আর ধরো আমি প্রথমে নাম্বার 1 নামে একটা মেথড ক্রিয়েট করছি। ওকে ফাইন, আমি একটা করছি, আমি চাইলে আরো করতে পারি, আরো হাজার হাজার মেথড ক্রিয়েট করতে পারি। আমি এটা করব, কিন্তু শুধু তোমাকে নাম চেঞ্জ করতে হবে। এটা নাম নাম্বার 2 দিলাম, ওকে প্রবলেম নাই। আরেকটা বানালাম, সেটাতে আমি নাম্বার 3 দিলাম। এই বিষয়টা কি ক্লিয়ার, যে তুমি কিন্তু একটা মেথড না, তুমি যতগুলো ইচ্ছা ততগুলো মেথড বানাতে পারো, আর তোমাকে অবশ্যই এই ব্র্যাকেটের নিচে বানাতে হবে। ওকে, আমি এটা দিয়ে দেখাই দিই। তো এটার ভিতরে দেখা যাচ্ছে তুমি প্রিন্ট করছো হচ্ছে যে ওই যে এটা নাম্বার 1, সেটা তুমি এখানে প্রিন্ট করলা সাপোজ। আর নাম্বার ধরো 2 ক্ষেত্রে এটা, নাম্বার 3 এটা আমি আলাদা আলাদা করে দিই, নাম্বার 2, নাম্বার 3। ওকে, এখন আমি জাস্ট কল করব, আমি যেভাবে সাধারণত আমরা কল করি, নাম্বার 1 কল করলাম, তারপরে নাম্বার 2 কল করলাম, তারপরে নাম্বার 3 কল করলাম। দেখো এটা যদি আমি রান করি তাহলে এই সবকটা আউটপুট আমাকে দেখাবে। এখন আমাকে সবকটাই প্রিন্ট হয়ে যাবে। দেখো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 প্রিন্ট হচ্ছে। এটা জাস্ট আমি একটা ডেমো দেখালাম যে তুমি কিন্তু একসাথে একের অধিক মেথড ক্রিয়েট করতে পারো। একটাই যেন সবকিছু যেন একটাই আবার ধরে রাখো না। এখন আমার কি আর বলে দেওয়ার দরকার আছে যে এই যে যেরকম 2-3টা বানাইছি, এই যে এখানে যেরকম যেরকম লজিক ছিল, তুমি এই 2-3টার সাথেও সিমিলার লজিকই খাটাতে পারবা? এটা তো আমার আর বলে দেওয়ার দরকার নেই, এই জন্যই প্রথমে দেখে দিলাম যেন তোমাদের মাথায় ঢুকে যায়। তো আমি এই ফাইলটাকেও এইভাবে রেখে দিলাম। এই ফাইলটা ছিল একের অধিক মেথড তৈরি করার নিয়ম। আমি আর একটা ফাইল তৈরি করি, ধরো এটাকে আমি M3 দিয়ে দিলাম, TH দিয়ে দিলাম জাস্ট, আর এইটুকু কোড আমি এখান থেকে নিয়ে এলাম। একের বেশি মেথড তৈরি করা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? যেটা আমি এখন করে দিলাম এটা নিয়ে। প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন কি আছে? নাই? আচ্ছা ভালো, তাহলে বুঝতে পারছো সবাই। আচ্ছা এখন আমি ধরো আমি যদি একটা অল্প অল্প করে কোড, সাধারণত করতে হয় কি একবারে না, মানে জিনিসগুলোকে স্টেপ বাই স্টেপ ভাঙে ভাঙে করতে হয়। আমি একটা ছোট সাপোজ অঙ্ক করব, তাহলে আমি যদি একটা ছোট অঙ্ক করতে চাই, তোমাদেরকে তো আমি ম্যাথে সবকিছু শিখাই দিয়েছি প্লাস মাইনাস। ধরো আমি করতে চাই, আমি কি নাম্বার 1 একটা নিলাম, আমি আর ইনপুট নিতে চাচ্ছি না, তোমরা যখন বাসায় ট্রাই করবা ইনপুট নিয়ে নিয়ে ট্রাই করবা। নিলাম নাম্বার 2 নিচ্ছি, ধরো নাম্বার 2 ইকুয়াল 100 নিলাম। আমি বেশি কিছু করব না, আমি জাস্ট এই দুটো সংখ্যা যোগ করব। তা আমি একটা রেজাল্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আর সুন্দর করে রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে কি করলাম, নাম্বার 1 প্লাস নাম্বার 2। আর এখন কিন্তু এগুলো বোঝার কিছু নাই, এইটুকু সবাই বোঝে। তাহলে আমি যদি এই জায়গাতে সুন্দর করে প্রিন্ট করি রেজাল্টটাকে, তাহলে আমার আউটপুট কি আসবে, 150 আসবে, রাইট? এই তো 150 আউটপুট আসলো। এখন তোমাকে যদি বলা হয় যে এই এই কাজটাই তুমি মেথডের মাধ্যমে করে দেখাও, তাহলে তুমি কিভাবে করবা? এই পুরো কাজটাই মেথডের মাধ্যমে করে দেখাবা। এইভাবে না, এই মেনের ভিতরে লেখে না, মেথডের ভিতরে মাধ্যমে তুমি করবা। সেক্ষেত্রে তুমি কি করতে পারো, আমাকে হচ্ছে একটু দাঁড়াও, আমি 1 বাই 1 বলবো, 1 বাই 1 আমাকে উত্তর দিবা। প্রথম আমাকে উত্তর দিবা শারমিন, যে আমাকে কি করতে হবে আমি যদি এটা মেথডের মাধ্যমে করতে চাই। শারমিন তুমি কি আসো, শুনতে কি পাচ্ছ? হ্যাঁ আমি আছি। কি করতে হবে আমাকে? উম, আমি বুঝতেছি না, তোমার এই ক্লাসটা আমার আরেকবার দেখা লাগবে। আচ্ছা
সুপ্রিয়া, সুপ্রিয়া না পারলে মুক্তা বলো। হ্যাঁ, আচ্ছা সুপ্রিয়া বলো, যদি পারো তাহলে বলো। একটু প্রবলেম আছে। হুম, তারপরে মুক্তা। আচ্ছা, তো এখানে ফার্স্টে ইন্ট নাম্বার 1 থেকে তো লাস্ট হচ্ছে প্রিন্ট পর্যন্ত, এটা যদি একটা মেথডের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে এক্স্যাক্টলি মেথডটাকে এটাই, কল করি তাহলে তো হবে। এটাই এক্স্যাক্টলি। আর এইটুকু জিনিস কেন বলতে পারলা না আর কেনই বুঝলা না? আমি তো প্রথম থেকেই বলে দিলাম যে তুমি যাই লিখবা সেটাই কাজ করবে। তো তুমি পুরোটাই একটা মেথডের ভিতর নিয়ে নাও না কেন, নিয়ে জাস্ট মেথডটাকে কল করো। এইটুকুই তো কাজ, কারণ মেথডের ভিতরে তুমি যা জাভার কোড আছে সবই লিখতে পারবা, সবকিছুই লিখতে পারবা। তাহলে ওটাও তো জাস্ট কোডই। তাহলে এই পুরো কোডটাকেই যদি আমি কাট করি, সাপোজ এটাকে পুরোটাই আমি কাটে নিলাম এখান থেকে, নেওয়ার পরে নিচে একটা আমি জাস্ট মেথড ডিক্লেয়ার করলাম। সাপোজ ধরো স্ট্যাটিক একটা মেথড ডিক্লেয়ার করলাম সাম নামের একটা মেথড ডিক্লেয়ার করলাম, নেওয়ার পরে সেটার ভিতরে আমি এই সম্পূর্ণ কোডকেই প্রিন্ট করে দিলাম। আর এখন আমি জাস্ট সামকে কল করলাম, আমার কাজ শেষ না? দেখো তো আউটপুট কি দেখায়, 150 দেখাচ্ছে আউটপুট। এটাই তো তোমার কাজকে ইজি করে দিবে। তোমার মেনের ভিতরে তুমি জানো যে এই মেনের ভিতরে তোমার যাবতীয় সব লাখ লাখ কোড থাকবে, তো সেখানে তো তোমার সকল কোড এটার ভিতর লেখার দরকার নেই, তোমার সেপারেট সেপারেট করতে হবে। সাপোজ ধরো তোমার এখন দরকার 100 সাথে যোগ করা না, তোমার এখানে 1100 সাথে যোগ করার দরকার। সাপোজ 1100 সাথে তুমি যদি যোগ করতে চাও, তুমি যদি এটা মেনের ভিতর লিখে রাখো, সাপোজ এই পুরোটাই মেনের ভিতর আগে যেরকম ছিল সেইভাবে লেখা ছিল, আর সেখানে তোমার 1.5 লাখ লাইন কোড আছে। এখন তুমি বলো তো 1.5 লাখ লাইন কোডের ভিতরে তুমি এখন ওটা যদি ঠিক করতে চাও তাহলে তোমার কি অবস্থা হবে? তো ঠিক করতে করতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেই কাজগুলোকে ইজি করার জন্যই তো এই মেথড সিস্টেম। তাহলে তুমি জানো যে তোমার সাম এক জায়গায় ডিক্লেয়ার করে রাখছো, তোমার সামের ভিতর যাওয়া দরকার নেই, তুমি নিচে আসে খালি মেথড খুঁজবা যে এখানে সামের মেথড কোথায় লিখে রাখছিলাম, এখানে লিখছে, তাহলে এটার ভিতরে মানটা চেঞ্জ করে দিই, তাহলে আমার পুরো কোডের মানটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এখন 1100 সাথে যোগ হয়ে গেছে, দেখো 1150 দেখাচ্ছে। এইটাই তো বিষয়, এর বেশি তো কিছু না। বুঝতে পারছো কি এইটুকু? হ্যাঁ, এবার বুঝতে পারছি। শারমিন বুঝতে পারছো যে এইটুকু দেখালাম, এইটুকু কি বুঝতে পারছো? হ্যাঁ, আর এইটুকুর সাথে আগে যেগুলো বলছি সেগুলোর কি তাহলে কিছুটা মাথায় ঢুকছে যে কি হতে পারে কি হতে পারে না? হ্যাঁ, এই বিষয়গুলোকে কি, হ্যাঁ, এগুলোকে মনে করো অ্যাজ এ জাস্ট মানে কিভাবে নিতে হয়, এগুলোকে একটা প্রসেস আকারে নিতে হয়। মানে এগুলো এইভাবে হয়, এগুলো কিন্তু জাস্ট মনে রাখার বিষয় যে এগুলো এইভাবে হয়। তুমি যদি ধরো ইন্ট লেখা ভুলে গেছো, সিস্টেম ডট আউট লেখা ভুলে গেছে, বা তুমি কোড ভুলে গেছো, এগুলো হাজার হাজার কোড নেটে আছে, আমি যেটা বলছি আগে। কিন্তু তোমার দরকার শুধুমাত্র এটা মনে রাখা যে মেথড এইভাবে কাজ করে, এইভাবে মেথডের ভিতর কোড লেখা যায়, এইটুকুই জায়গা তোমার মনে রাখার। আর আদারওয়াইজ কিছুই মনে রাখতে হয় না। তো এটা একটা প্রক্রিয়া গেল। কিন্তু এটা আমি এটার ভিতরে এখন অন্য কিছু করব, কারণ এটা তো একদম ছোট একটা জিনিস হয়ে গেল, এটা তো একদম যে কেউ মনে করো বোঝার মতো, এটা তো না বোঝার কিছু নেই, আর এইভাবে করলে তো হবেও না। আমি এখন এখানে যে ভয়েড লিখছিলাম, তো তোমাদেরকে প্রথম দিনে বলা হয়েছিল যে ভয়েড মানে হচ্ছে না, কোনো কিছু রিটার্ন করে না। মানে ভয়েড মানে প্রথম কথা হচ্ছে যে নো, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা কোনো কিছু রিটার্ন করে না। তো রিটার্নের যে বিষয়টা ছিল সেটা তো ওই সময় তোমরা বুঝতে পারবা না, রিটার্নের বিষয়টা এখন বুঝতে পারবা। মেথড, একটা মেথড দুই ধরনের, সাধারণত ধরো দুই ধরনের কাজ, মানে দুই ধরনের ডেলিভারি তোমাকে দিতে পারে। একটা ডেলিভারি হবে যে সে তোমাকে কোনো কিছু রিটার্ন করবে না, আরেকটা জিনিস হবে সে তোমাকে কোনো কিছু রিটার্ন দিবে। এই কোডের বিনিময়ে, এর ভিতরে বিনিময়ে তোমাকে যে রেজাল্টটা দিচ্ছে, এই রেজাল্টটা কিন্তু রিটার্ন না, এটা মনে রাখো। ও জাস্ট তুমি কোডের ভিতরে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন লিখছো বলে তোমাকে একটা আউটপুট দেখাচ্ছে, তো এই আউটপুটটা রিটার্ন কোনো কিছু হতে পারে না। কিন্তু ও তোমাকে এই পুরা কোড থেকে কোনো কিছু তোমাকে রিটার্ন করার মতো ক্ষমতা রাখে।
যে তোমাকে এটা রিটার্ন করবে কোনো কিছু। সে আবার এটারও সে ক্ষমতা রাখে যে সে তোমাকে কোনো কিছু রিটার্ন দিবে না। এখন তুমি স্ক্রিনে যে মেথডটা দেখতে পাচ্ছো, এই মেথডটা তোমাকে কোনো কিছু রিটার্ন করবে না। এই জন্যই বললাম যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন যে লিখে রাখছো, এটা একটা জাভার কোড কিন্তু জাস্ট। তো এই জাভার কোড দ্বারা বোঝানো হয় যে তুমি কোনো কিছু প্রিন্ট করতে চাচ্ছ। দ্যাটস ওয়াই তোমাকে এই রেজাল্টটা প্রিন্ট করে দেখাইছে। এটা আদেও কোনো প্রকার রিটার্ন কিছু না, এ তোমাকে কোনো কিছু রিটার্ন করতেছে না। কিন্তু তুমি যদি চাও তাহলে এ তোমাকে কিছু জিনিস রিটার্ন করতে পারে। এই পুরোটা অ্যানালাইসিস করে সে তোমাকে কিছু মানে মূল কিছু এলিমেন্ট তোমাকে রিটার্ন করে দিবে, যেটা তুমি চাচ্ছ যে আমাকে এটা এখন রিটার্ন করো। রিটার্নটা তুমি যদি করতে চাও তাহলে তোমার এই ভয়েড কথাটা আর লেখা যাবে না। তুমি যখন ভয়েড লিখবা তখন ওইটা কোনো কিছু রিটার্ন করবে না, কিন্তু তুমি যখন ভয়েড কথাটা লিখবা না তখন সে তোমাকে কোনো কিছু রিটার্ন করবে। এই জন্য আমি প্রথম দিনে বলছিলাম যে ভয়েড মানে হচ্ছে না, সে কোনো কিছু রিটার্ন করে না। কিন্তু এখন এখানে ভয়েড লেখা আছে, সো এটা রিটার্ন করবে। কিন্তু আমি যদি ভয়েডটা এখন তুলে দিই তাহলে প্রথমত একটা সুন্দর ইরর দেখাচ্ছে। আমি চাচ্ছি যে এ যেন কোনো কিছু রিটার্ন করে। তো এ যদি কোনো কিছু রিটার্ন করতে চায় তাহলে সে তোমাকে কি রিটার্ন করবে? এখন এখানে একটা পয়েন্ট যে কি রিটার্ন করবে। এখানে প্রথম কথা হচ্ছে সে তোমাকে যে কোনো একটা ভ্যালু রিটার্ন করবে, এটা মনে রাখো, একটা ভ্যালু রিটার্ন করবে। এখন সে তোমাকে ভ্যালু রিটার্ন করবে, ওকে ফাইন, কিন্তু সে যখন ভ্যালু রিটার্ন করবে সেই ভ্যালুটা কি টাইপের হবে এটাও তো একটা বিষয়। কারণ কম্পিউটার তো তোমার হাবিজাবি কোনো কিছু বোঝে না, তোমাকে ওটাকে কোনো না কোনো একটা টাইপের হতে হবে। ইন্টিজার টাইপের, ফ্লোট টাইপের, ডবল, বুলিয়ান, কিছু না কিছু তো একটা রিটার্ন করবে, বা নাকি ক্যারেক্টার, কিছু তো রিটার্ন করবে। তো সে যখন কিছু রিটার্ন করতে মানে তুমি তার কাছ থেকে রিটার্ন চাচ্ছ, তাহলে তোমাকে এখন উল্লেখ করে দিতে হবে যে তুমি কি টাইপের ভ্যালু রিটার্ন চাচ্ছ। তো অবভিয়াসলি এটা একটা সবকিছু ইন্টিজারে দেওয়া আছে, আমার এখানে ইন্টিজারই দরকার, তো আমি এখানে ইন্টিজারই চাইবো। তো আমাকে প্রথমে উল্লেখ করে দিতে হবে যে এটা ইন্টিজার। যখনই আমি ইন্ট কথাটা লিখে দিছি দেখো ইরোরটা চলে গেছে। এটা খেয়াল করছো, ইরোরটা সাথে সাথেই আউট হয়ে গেছে। কিন্তু ইরোরটা আউট হওয়ার পরে ভয়েডের জায়গায় ইন্টিজার লিখে দিছি, কিন্তু ইন্টিজার লেখার পরে এই ইরোরটা চলে গেছে। কিন্তু নিচের লাইনে খেয়াল করো একটা মার্ক দেখাচ্ছে এখানে। সেই মার্কটা তোমাকে কিছু বলতে চাচ্ছে যে এখানে ভুল হয়েছে। এখানে যদি পড়ে দেখো ওখানে লেখা আছে মিসিং রিটার্ন স্টেটমেন্ট। আর ওটা যদি চোখে না পড়ে এখানে যদি আসো তাহলে এখানে তোমাকে কয়েকটা প্রিডিকশন দেখাবে। 1 নাম্বার, মেক সাম রিটার্ন ভয়েড, অর্থাৎ তুমি আগে যে ফর্মে ছিল সেই ফর্মে রাখতে পারো, ভয়েড টাইপের করতে পারো যেন কোনো কিছু রিটার্ন না করে। আর না হলে অ্যাড রিটার্ন স্টেটমেন্ট, এই কথাটা উল্লেখ করতে হবে। অর্থাৎ তুমি যদি কোনো কিছু রিটার্ন চাও তাহলে তোমার সর্বশেষ যে লাইনটা হবে ওই মেথডের ভিতর সেটার নাম হবে এইরকম রিটার্ন। এইভাবে একটা রিটার্ন লিখবা, লেখার পরে তোমাকে এখন তুমি যেটা রিটার্ন চাচ্ছ তোমাকে সেটা লিখতে হবে। আমি এখানে কি রিটার্ন চাচ্ছি দেখো তো, এইটুকু বাদ দাও, আমি এখান থেকে রেজাল্টটা রিটার্ন চাচ্ছি। তাহলে কি হবে, এই পুরোটা অ্যানালাইসিস করার পরে যে রেজাল্টের যে মানটা থাকবে সেই মানটা আমাকে, এই ফাংশনটা আমাকে সেই মানটা রিটার্ন করে দেবে। ঠিক আছে, সবকিছু ওকে। আমি এখন এই প্রোগ্রামটা রান করব, কিন্তু আমি কোনো আউটপুট পেলাম না, কোনো আউটপুটই নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে তুমি তো রিটার্ন নিছো, ঠিক আছে, তুমি এই তোমার পুরো কোডটা যখন রান হবে, হওয়ার পরে সামের যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা তোমাকে রিটার্ন করে দিবে। খুবই ভালো কথা, কিন্তু রিটার্নটাকে তো প্রিন্ট করতে হবে, তুমি তো ভিতরে কোনো কিছু প্রিন্ট দাওনি। তুমি যদি প্রিন্ট করতে চাও, এখন আমি যেটা শেখাবো এগুলো কিন্তু অনেক বেশি হাই লেভেলের। আর তুমি আমার কাছ থেকে শিখতেছো, তুমি হাই লেভেলে শেখার জন্যই আসছো, তুমি ছোটখাটো জিনিস কেন শিখবা? তুমি যদি একদম বাচ্চাদের মতোই শিখতে চাও তাহলে তো অন্য জায়গা থেকে অন্য কিছু দেখে দেখেও শেখা যেত। তুমি এখন দেখো প্রিন্ট করার লক্ষ লক্ষ ওয়ে আছে, আমি কিভাবে দেখাচ্ছি মেথডকে কিভাবে ইউজ করা যায়। এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন লিখছি না, এটার ভিতরে আমি সামকে কল করে দিলাম। হয়তো এটা কোনোদিন দেখোনি যে এরকম কিছু হতে পারে, এইটার ভিতরে আমি এটাকে প্রিন্ট করে দিছি। তুমি যদি এটা রান করো দেখবা তোমার আউটপুট চলে আসছে, দেখছো আউটপুট দেখাচ্ছে। এইগুলো হচ্ছে তোমার যেগুলোকে বলবো হচ্ছে হার্ড কোড প্রোগ্রামার যারা আছে বা প্রো লেভেলের প্রোগ্রামার যারা আছে তারা এইভাবে কাজ করবে। ওই সারাদিন ওইভাবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন লিখে লিখে ওইভাবে
মনে করো টিপে টিপে কাজ করার মতো সময় নাই। ওর ডাইরেক্ট মেথডের ভিতরেই দরকার, ও ডাইরেক্ট মেথডের ভিতরেই প্রিন্ট করে দিছে। ইভেন আমি যদি আরো দেখাই, আমি এরকম আরেকটা লাইন সাপোজ লিখলাম, আমি দুইটা মেথডের যেটা যোগফল মানে মান আসবে সেই মানটাকেও আমি যোগ করব, সেটাও তুমি করতে পারবা। যেমন ধরো আমি এখানে 100 দিলাম, এখানেও আমি 100 দিলাম, তাহলে 150, এটার যোগফল 150 আসবে, এটার যোগফলও 150 আসবে। এই 150 কে আমি, এটার নাম আমি সাম 1 দিছি, এটার নাম আমি সাম 2 দিছি। এই যে সাম 1 কে কল করলাম, এরপরে এটার ভিতরে আমি যোগ করে দেব সাম 2। এখন যদি তুমি রান করো, দেখো রেজাল্ট পাবা হচ্ছে 150, 150, 300। তো এখন তুমি যেটা করতে পারো, তুমি তো চাইলে আবার আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারতা। ধরো এই টাইপের আরেকটা ইন্টিজার ভেরিয়েবল নিলা, যেটা ধরো হচ্ছে কি, ধরো এক্স নিলা, এরপরে কি করলা, এক্স এর ভিতরে এক্স ইকুয়াল টু সাম 1 আবার টু সাম 2 দুটা যোগ করলা, তারপরে আবার প্রিন্টের ভিতরে এসে এক্স কে প্রিন্ট করলা, তাহলেও আউটপুট তোমার সেম 300ই আসবে। তো তোমার এত লেখার দরকার কি? তোমাকে তো শর্টকাট শিখতে হবে নাকি? তোমাকে তো আরো অ্যাডভান্স লেভেলের আসতে হবে। তো আমি এই লাইনটাও তোমাদের জন্য রেখে দিলাম, তোমাদের যাদের ভালো লাগবে দেখবা। আর আমি যেটা প্রথমে করে দিলাম সেটাও আমি এটার ভিতরেই রাখলাম। তাহলে শিখতে শিখতে কিন্তু আমরা অনেক দূরই শিখে ফেলতেছি যে এইভাবে সুন্দর করে যোগ করা যায়। এটা আসলে যোগ আমি দেখালাম, তো এটা আসলে আমি বোঝাতে চেষ্টা করলাম যে তোমার কাছে যদি একের অধিক 3-4টা যদি মেথড তুমি লেখো, আর 3-4টা মেথডের ভিতর তুমি যদি একটা সম্পর্ক তৈরি করতে চাও যে কোনো ধরনের, এটা যদি কন্ডিশনাল কোনো কিছু হতো, ম্যাথ বাদ দাও, এটার ভিতর যদি কোনো একটা ইফ কন্ডিশন থাকতো, এটার ভিতরেও যদি একটা ইফ কন্ডিশন থাকতো, কিন্তু তুমি কোথাও এক মেনের ভিতর তুমি চাচ্ছ এই দুটা ইফই যদি সত্য হয় তাহলেই যেন আমার কোনো কিছু একটা কাজ করে, তাহলে তুমি কি লিখবা যে সাম 1 মানে মেথড, ধরো ইফ এর কন্ডিশনের ভিতর ওই মেইন মেথডের তুমি ওই যে এন্ড গেট ইউজ করতে পারবা, এটারও রেজাল্ট এটারও রেজাল্ট, দুটা এন্ড গেট দিয়ে করে দিলেই মিটে যাচ্ছে। আমি জাস্ট এটা বোঝাতে চাচ্ছিলাম। আমার কথাকে বুঝতে পারছো? আর যাদের কাছে বেশি কঠিন মনে হচ্ছে তাদের মেইন যেটা প্রবলেম, হয় আমাকে বলতিছো না যে কোথায় সমস্যা হচ্ছে, আর না হয় তোমার ওই প্রপার প্র্যাকটিস হচ্ছে না, তুমি জাস্ট ওই জিনিসগুলোকে রাখে দিচ্ছ যে আমি করব আমি করব আমি করব, কিন্তু এদিকে হচ্ছে কি যে আমাদের ক্লাসের মনে চলতেই থাকতেছে। সো এই জায়গাতেই হচ্ছে প্রবলেম। তুমি হয়তোবা ওটা বুঝতে বুঝতে আমরা আরো অনেক দূরে চলে যাব, বুঝলে? এই জন্য ওটা প্র্যাকটিস করতে থাকা লাগবে। তুমি পিছনে যেগুলো ছাড়ে আসছো সেগুলো করতে হবে, কারণ আমার কালকেও ক্লাস হবে, কালকের ক্লাসে আমরা আরো নতুন কিছু শিখবো। যাই হোক, রিটার্ন নিয়ে আর কোনো কথা আছে কারো? রিটার্ন বুঝতে পারোনি? একটা জিনিস, আমি এখানে ম্যাথ করে আমি রেজাল্ট রিটার্ন করছি, এর মানে যেন ধরে নিও না যে এরকমই কিছু হবে। তুমি এখানে যে কোনো কিছু রিটার্ন করতে পারো, এনিথিং, এনিথিং ইউ লাইক ইউ ক্যান রিটার্ন। ফর এক্সাম্পল, আমি এখানে একটা স্ট্রিং টাইপের ডেটা দিলাম যার ভিতরে আমি লিখলাম নেম। আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে এই যে আমি উপরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিই, হয়তো তোমরা যদি এটা ধরে নাও যে এরকমই ভেরিয়েবল হয়, এটা না, ধরো ওটা কোনো একটা কিছু রেজাল্ট, ওইটা সাপোজ কিছু করে ওই আউটপুটটা আসছিল, সেই আউটপুটটাই তুমি কোনো একটা কাজ করতে চাচ্ছ, যেহেতু আমার এখানে সবকিছু লেখার সময় নেই, তা আমি এখানে ধরো আমার নামই লিখে দিলাম, সাপোজ আমার নামই আমি লিখলাম। এটা আমি একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম যেখানে আমি আমার নাম লিখলাম। আর আমি যখন রিটার্ন করব তখন আমি কি করছি, আমার নামটাকেই ওই নেম, নেমের যে ভ্যালুটা আছে সেটাকে আমি রিটার্ন করে দিচ্ছি। কিন্তু করতে লাগে আমার এখানে একটা ইরর দেখালো, আমাকে এখন উত্তর দাও যে এই ইররটা কেন আসলো। সাপোজ এই কোডগুলোর নাই, এই কোডগুলোকে গুলি মারো, কিন্তু ওই ইররটা কেন দেখাচ্ছে ওখানে? সবার জন্য ওপেন, যে কেউ বলতে পারবা ইরর কেন দেখাচ্ছে। স্ট্যাটিক ইন্ট নিছো এই জন্য? এক্স্যাক্টলি, দেখছো মুখটা ঠিকই বুঝতেছে, কারণ আমি প্রথমে বলে দিলাম যে টাইপের ভ্যালু তুমি রিটার্ন করতে চাও সেই টাইপটা উল্লেখ করতে হবে। তা আমার ওখানে তো আমি নেমটা তো আমার স্ট্রিং, তাহলে অবশ্যই ইন্টিজার এটা কখনোই রিটার্ন করতে পারবে না, সেটা তার দ্বারা সম্ভব না। তো যখন সম্ভব না তাহলে অবশ্যই তাকে ইন্টিজার করে দাও, এখন সরি স্ট্রিং করে দাও। দেখো এখন আর কোনো এরর দেখাচ্ছে না, কারণ এটা স্ট্রিং, রিটার্নও করছে স্ট্রিং, মিটে গেল। এখন আমি এই লাইনটাকে আপাতত সরাই রাখতে হবে আমাকে, কারণ আদারওয়াইজ এটা তো রান হবে না, দুটো যোগ হবে না।
আমি এটার ভিতরে যদি এখন এই সামওয়ান কে যদি আমি প্রিন্ট করে দিই, দেখো আমার নাম প্রিন্ট হয়ে যাবে। দেখো আমার নাম প্রিন্ট করতে। তো কথাটা এটাই ছিল যে তুমি যে কোনো কিছুই দিতে পারো, কিন্তু তোমাকে এই জিনিসগুলো ওইভাবে গোছায় গোছায় করতে হবে, একদম মাথা ঠান্ডা করে গোছায়। দুইটা একসাথে প্রিন্ট করা সম্ভব? আরেকবার বলো তো। এখানে কি দুইটা একসাথে প্রিন্ট করা সম্ভব? মানে স্ট্রিং দুইটা তো একসাথে হ্যাঁ, সম্ভব দুটো না। তো সম্ভব। তুমি যদি আরো হাই লেভেলে যেতে চাও, অর্থাৎ তুমি এই 150 প্লাস এটা দুটো একসাথে প্রিন্ট করবা, তো এটাই করতে চাচ্ছ তাই তো? এই যে ধরো প্রথমে সৈকত, ফার্স্টে যেটা স্ট্রিং রিটার্ন করছে হ্যাঁ ওইটা প্লাস ইন্টের যে কাজটা মানে যেটা ছিল রেজাল্ট, দুইটা যদি একসাথে প্রিন্ট করি তাহলে? প্রিন্ট করে দেখো। অর্থাৎ ফার্স্টে যে, অর্থাৎ আমি এখন যেটা লেখা আছে এটার সাথেই তো, মানে এই সৈকতের সাথেই তো এটার করতে চাচ্ছ তাই তো, আগেরটার সাথে না তো? হ্যাঁ। ওকে, ট্রাই করে দেখো, ট্রাই করতে অসুবিধা কোথায়? এনি গেস কি হতে পারে এই জায়গাতে? দেখো দুটো একসাথে প্রিন্ট করবে, দেখছো? কিন্তু ওই মেথডে তো দুইটা একসাথে কাজ হবে না, ফার্স্টের মেথডে। আর একবার একটু বলবা? ফার্স্টের মেথডে তোমার নামটা প্রিন্ট করবে, কিন্তু হচ্ছে যে রেজাল্ট যেটা ওইটা তো একসাথে প্রিন্ট হবে না, দুইটা আলাদা আলাদা ভাবে প্রিন্ট হবে, মানে উপরেরটা কাজ নিচেরটা তুমি কি করতেছে, এই কিন্তু যে ওখানে তো স্ট্রিং ভিতরে যে আলাদা। লেখাটুকু আছে এইটুকুকে সাথে নিয়ে প্রিন্ট করতে চাচ্ছ? হ্যাঁ ওকে, সেটা তো বলবো যে তুমি এটা সহকারে প্রিন্ট করতে চাচ্ছ। তোমরা সবাই এটাই চাচ্ছ যে এই জায়গাতেই এরকম হবে, তারপরে আবার তোমার হলো যে ইয়েটা 150 প্রিন্ট হবে, অর্থাৎ এই দুটা যে প্রিন্ট সেটা এই একাই এই দুটা প্রিন্ট করবে, রাইট? আর তারপরে আবার সেকেন্ড যে মেথডটা আছে হ্যাঁ সেটার জন্য আবার এখানে সাইডে ধরো 150 বা নিচে 150 যেখানেই হোক, এটা করতে চাচ্ছ এই তো? তো এটা করতে এত হ্যাঁ। টেনশন নেওয়া লাগে, তাহলে এখন তুমি এটার ভিতরে একটা সিস্টেম ডট আউটডোর লিখে দাও, এটার ভিতরে রেজাল্ট লিখে দাও না কেন? দেখো তো প্রথম করলে কি আসে সেটাই দেখো, কি আসলো? 150, তারপরে সৈকত 150, তাই তো? এখন বলো তো এই জায়গাতে কিছু ঝামেলা ঝামেলা মনে হচ্ছে যে এটা কেন জানি উপর নিচ হয়ে আছে। আরে বাবা, এটা প্রিন্ট আমি এইভাবে করে রাখছি তাই। আর তোমরা যে এক এক করে বলতেছো, দাঁড়াও এক এক করে তো আমাকে এগুলো কমেন্ট করে রাখা লাগবে, তাছাড়া তো আবার নিজেরাই বুঝতে পারবে না। আচ্ছা, এটার জন্য রাখলাম। আচ্ছা, প্রথমে জাস্ট খালি নাম্বার 1 কেই প্রিন্ট করো, আর কিছু করার দরকার নেই, প্রথম মেথডকেই প্রিন্ট করো। দেখো একসাথে দুইটা রেজাল্ট পেয়ে গেছো, পাইছো? এখন আমাকে বলো তো, এটাই তো জানার ছিল নাকি? একসাথে প্রথম প্রথম লজিকে আসো, প্রথম এইটা, তারপরে নিচে আবার 150 চাচ্ছ, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু প্রথম কথাটা এটা ছিল যে এক মেথডই তোমার এই দুটা ভ্যালু তোমাকে দিতে পারে কিনা। তোমাকে তো দিছে দুটাই, প্রিন্ট তো দুটা হয়েছে। এখন আমার একটা প্রশ্ন, এটা ওইভাবে এক লাইনে প্রিন্ট না করে এইভাবে কেন উপর নিচে কেন প্রিন্ট করলো? কারণ প্রিন্ট লাইন দেয়া আছে, ওইটা রেজাল্ট করার পর প্রিন্ট একটা নিচে নিউ লাইন চলে আসবে, তারপরে তো নেমটা প্রিন্ট করবে। সেটা কোথায় করছি, কোথায় সেটা ভুলটা হয়েছে আমার? বলো, এখানে মনিটরে তো লাইন নাম্বার দেখা যাচ্ছে ভালো মতো, কত নাম্বার লাইনে আমার সমস্যা হয়েছে, কোনটা চেঞ্জ করতে হবে আমাকে? 17 নম্বর লাইনে যদি প্রিন্ট লাইন না দিয়ে প্রিন্ট করা হয়, শুধু প্রিন্ট লিখা হয়, তাহলে মেবি তাহলেই ঠিক একসাথে হয়ে আসবে। যাবে, তাহলে ঠিক হয়ে যাবে। দেখো ঠিক হয়েই গেছে অলরেডি। এখন যদি আবার বলো যে দুটো একসাথে হলো কেন, দুটো আলাদা হলো কেন, এগুলো তোমরা সাজাই গোছাই লিখতে পারবে, এইটুকু সাজাই গোছাই লেখা যায়। এই যে এখানে যদি স্পেস দিয়ে একটা ফাঁকা স্পেস দিয়ে দাও, তাহলে এখানে একটা ফাঁকা ঘর চলে আসবে, এই যে আলাদা হয়ে গেল। এখন এর সাথে তো তোমরা হচ্ছে আরেকটা প্রিন্ট করতে চাচ্ছিলে, এই তো? এর সাথে এখন তো বুঝেই গেলা, একটা ফাঁকা স্পেস দিয়ে এখানে ওই যে দ্বিতীয়টাকে প্রিন্ট করে দাও, তাহলেই একসাথে যতগুলো চাচ্ছিলা সবকটা যেভাবে আউটপুট এক্স্যাক্টলি চাচ্ছিলা, এই যে দেখো
প্রথমে 150 সৈকত, তারপর সেকেন্ড ম্যাথে তো শুধু 150 আছে, 150 প্রিন্ট করলা। একদম ক্লিয়ার হইছে, একদম একদম ক্লিয়ার রিটার্ন। আরো কিছু যদি থাকে বলতে পারো। এক এক করে বলো তো। মেহরাব থেকে শুরু করো। মেহরাব আমাকে বলো যে কি অবস্থা। মেহরাব নাই, ওকে ফাইন। অন্তর বলো কি অবস্থা। না না, আমি আছি। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো যে বোঝা গেছে কিনা পুরো ইন্টার যা কিছু আমি বললাম। ধরো আগের হয়তো বা ওইটাতে তুমি বোঝোনি, কিন্তু এটা যা বললাম রিটার্ন সম্পর্কে, এটা কি ক্লিয়ার? এটার ভিতর কি কোনো প্রশ্ন আছে বা কিছু আছে? একটু ভাবতে হবে। আচ্ছা, মেহরাব বলো, সরি অন্তর বলো। অন্তর ছিল না এখন? হ্যাঁ মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ আছে। হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার, একটু ভিডিও টিডিও গুলো দেখে আরো একটু ভালো মতো ক্লিয়ার হয় না। মোটামুটি বুঝছি যেগুলো বলা হয়েছে। এরপরে হচ্ছে যে মুক্তা রানী বলো। বুঝতে পারছি, কিন্তু খুব কঠিন তাই না? ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতে হবে। অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক। হ্যাঁ, এটা কখনোই 1-2 দিনের মাথায় আসার জিনিস না। এই জন্যই আমি কোনো কিছু চাপ দিয়ে বলতেছি না, যেটা করতেই হবে। যেহেতু আমি ইফ কন্ডিশনের সময়ও প্রবলেম দিছিলাম, কিন্তু আমি ফরে কিন্তু করতে কোনো প্রবলেম দিইনি, কারণ আমি ভালো করেই জানি যে এই জিনিসটা উপলব্ধি করতে, বুঝতে, কাজ করতে যথেষ্ট সময় লাগে। আমি আজকে একদিনে এটা করিনি, সো ওই জন্য আমি চাপ দিইনি। কিন্তু সেটাকে তো করতে হবে, করলেই তো হবে, এটা নিয়ে তো বুঝতে হবে। 3-4 ঘন্টা করে সময় দিতে হবে, তাহলে হবে। আচ্ছা, সুপ্রিয়া তো বলছেই যে ওর সমস্যা নাই। শারমিন আমাকে একটু বলো তো ক্লিয়ারলি যে কি ঘটনা হচ্ছে এখন। কারণ এরপরে আমার জাস্ট আর লাস্ট একটা টপিক আছে মেথডের, তাহলে আমার ক্লাসও শেষ, টপিকও শেষ, মেথড। আর এই মেথড যদি শুধু না বোঝো, শুধু জাস্ট এটা মনে রাখো যে আজকের যদি এই মেথড জাভার যদি না বোঝো, তাহলে ইন ফিউচার যে কোডগুলো করবা, আচ্ছা একটু একটু বুঝছো আমি যেটা বলতেছিলাম, যে জাস্ট এই মেথডটা যদি খালি না বোঝো, অন্তত সব ভুলে যাও, এগুলো স্ট্রিং ফিস্ট্রিং কি লিখছি কিছুই যায় আসে না, কিন্তু এটার যে রুলসটা ছিল, জাস্ট এই রুলসটা যদি তুমি আজকে না বোঝো, এরপরে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে যাবা, পুরাই তোমার একদম ধ্বংস হয়ে যাবে। তুমি কিচ্ছু বুঝতে পারবে না, মানে কিচ্ছুই মনে থাকবে না, কিছুই করতে পারবে না। জাস্ট যদি এই কনসেপ্ট গুলো তোমার না ক্লিয়ার থাকে, অন্তত প্রথম কনসেপ্ট কি, যে মেথড কল করে কিভাবে, যাই কোড লিখে রাখছো 1,00,000 লাইন, সেটাকে তুমি কল করলা কিভাবে। 1 নাম্বার টপিক গেল। 2য় নাম্বার টপিক হচ্ছে যদি রিটার্ন টিটার্ন করা লাগে, তাহলে রিটার্ন কিভাবে করা লাগে। আপাতত কিন্তু মেন আমি দুটাই করাইছি, যে প্রিন্ট কিভাবে করে আর রিটার্ন কিভাবে করে, মানে কল কিভাবে করে রিটার্ন করে। বাকি হাবি জাবি যা করে দিছে ওগুলো জাস্ট তোমাদের লজিকের জন্য। তো এটা যদি না বুঝো, একদম পুরাই মনে করো ওই ফর লুপ, ওই ইফ কন্ডিশন, এগুলো হচ্ছে কি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই থাকে। এগুলো মানে জাস্ট সিতে না বুঝলে জাভাতে বোঝা যায়, কেউ জাভাতে না বুঝলে পাইথন করার সময় বোঝা যায়, বা আস্তে আস্তে করে চর্চা করতে করতে লজিক তৈরি হয়ে যায়। কিন্তু এই নিয়মগুলা, এটার নিয়মগুলা, কারণ জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এর জন্যই তৈরি করা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জন্য। তো ওগুলোর যে জীবন আছে, সেই জীবনগুলাই ধরতে পারো এই জিনিসগুলোর ভিতরে বন্দি। এই জিনিসগুলো না বুঝলে একদমই পুরাই উলট পালট হয়ে যাবে। ওকে, এখন আমার আর একটা কথা, এই এই জিনিসগুলোকে আমি এত সহজ ছোট ছোট করে দেখাচ্ছি না, এগুলো জাস্ট বোঝানোর জন্য ছোট করে দেখাচ্ছি। এগুলো কিন্তু অনেক হিউজ, বড় বড় হয়। মনে করো তোমার একটা মেথডই দেখা গেল, তার ভিতর জাস্ট একটা মেথডের ভিতরেই দেখা যাবে তোমার, ধরো তোমরা তো অনেক ছোট আছো, বিগিনিয়ার। আচ্ছা দাঁড়াও, আমি বলতেছি, তোমার প্রশ্ন শুনতেছি। তোমরা তো কেবল ধরো বিগিনিয়ার, শুরু করতেছো। তোমাদের জন্য ধরলাম যে একটা মেথডের ভিতরে 1,000 লাইন আছে, তোমাদের জন্য ধরলাম। আদৌ একটা লাইনের ভিতরে 1,000 না, একটা মেথডের ভিতরে 10,000ও থাকতে পারে। ধরলাম 1,000 আছে। তুমি
এখন আমি জাস্ট 5 লাইন করে দিছি। তো এই 5 লাইনে তো আমি জাস্ট বুঝাইয়া দিলাম যে এখানে যদি 10,000ও থাকে তাহলেও ঠিক এক্স্যাক্টলি কাজ করবে। এখানে যদি 10,000 লাইনও থাকে তাহলেও তোমার লাস্টে রিটার্ন ওই একটাই হবে, তুমি যে একটা করতে যাচ্ছ। এখানে কিন্তু মাল্টিপল রিটার্ন হবে না, এই জিনিসটা কিন্তু মনে রাখো। এবং এই একমাত্র জিনিস যেখানে তুমি হাবিজাবি কথা লিখতে পারবে না, যে ধরো ইফ এটা হলে রিটার্ন এটা করো, ইফ ওটা হলে রিটার্ন ওটা করো, তোমার এখানে কিছুই খাটবে না। তোমার শুধু এই লাস্টের এই লাইনটা এইভাবেই হবে, এখানে একটা মাত্র জিনিস কিছু একটা রিটার্ন করবে। এটা কিন্তু অনেক সিরিয়াস বিষয়, যে ধরো ওই যে এতগুলোর সাথে যে ইফ লাগাইছি, এত কিছু লাগাইছি, ধরো এখানে আমি একটা ইফ লাগাই দিলাম যে ইফ সাপোজ এটা হলে তুমি রিটার্ন এটা করো, আর ওটা হলে তুমি রিটার্ন এটা করো, এগুলো কোনো কিছু এই জায়গাতে খাটবে না। এই জায়গাতে শুধু লাস্টে তোমার কাছ থেকে একটা লাইনই চাবে, সেটা হচ্ছে যে এই রিটার্ন, এই কথাটা ও চাবে। এটা না হওয়া পর্যন্ত তোমাকে ছাড়বে না। এখন বলো শুভ, যেটা বলতে চাচ্ছিল বলো। আমার কথা হচ্ছে যে প্রথম যে মেথড আছে ওখানে নাম প্লাস রেজাল্ট দুইটা একসাথে প্রিন্ট করলাম কিভাবে? আমি যদি সিস্টেমটাতে আউটডট প্রিন্ট রেজাল্ট না লিখি তাহলে কি প্রিন্ট হতো? মানে আমি এটা ক্লোজ হয়ে গেছিল তো ভিডিওটা, তারপরে দেখতে পাইনি ভালো সিস্টেম করে। ডট আউট ডট প্রিন্ট লাইন যদি না লেখো তাহলে শুধুমাত্র আমার নামটা পাবা, কারণ রিটার্ন শুধুমাত্র আমার নাম করতেছে এখানে। আর তুমি যেহেতু দুটো একসাথে প্রিন্ট করতে চাচ্ছিলে তোমরা, তো যার কারণে তোমাকে এখানে সেপারেটলি আগে আমি রেজাল্ট প্রিন্ট করে নিছি, তারপরে তো নাম তো অটোমেটিকলি প্রিন্ট হবেই। এই হচ্ছে বিষয়। আর তুমি যদি এই মানে এটা না লেখো তাহলে আর তুমি এই যে এখানে যেভাবে পাচ্ছিলা, মানে যেহেতু সবাই তোমরাই বললা যে 150 আর সৈকত এটা দুটো একসাথে দেখতে চাচ্ছ, এটা একসাথে দেখানোর জন্য আমাকে এটা করতে হয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ, আউটপুটটা যদি নিচে নিচে লিখি কি করতে হবে একটু বললে ভালো হতো। যদি 150 আচ্ছা, এর পরে ওটার জন্য যদি ওই যে ওই সৈকতটা নাই। প্রিন্ট আর প্রিন্ট লাইন, এই যে আমি প্রথমে বলে দিছিলাম না, যে তুমি যদি এখানে লাইন লেখো, এটা যদি প্রিন্ট লাইন হয়ে যায় তাহলে কি হবে, এক লাইন গ্যাপ পড়ে যাবে। তাহলে প্রথমে 150, তারপর নিচের লাইনে আমার নাম দেখাবে। তুমি যদি একই লাইনে করতে চাও তাহলে তো আর প্রিন্ট লাইন লেখা যাবে না, শুধু যে দ্বিতীয়টা কি সেভাবে করতে হবে? 150 নিচে সৈকত তারপর 150, তাহলে দ্বিতীয় প্রিন্টএফ এর এখানে কি এলএন দিতে হবে? দ্বিতীয় প্রিন্টএফ কোনটা? ওই যে ফার্স্টে যে একদম মেইন মেথডে যেটা আছে সাম1 প্লাস স্পেস সাম2, তো আমি চাচ্ছি যে এটা 150 নিচে সৈকত তারপরে নিচে 150 প্রিন্ট করব। না, এটার ঘটনা তো আলাদা। তুমি হচ্ছে যে এখানে যদি এগুলো কিছু করতে চাও সেটার জন্য তোমার নিউ লাইন মেথড ইউজ করতে হবে, ওটার হিসাব আলাদা। এটার প্রিন্ট লাইনের ক্ষেত্রটা হচ্ছে যে এটা এক লাইনের জন্য, এখানে তুমি এটা কাটে দিলেও তোমার এক্সাক্ট যেভাবে আসার কথা সেভাবেই আসবে, এটার সাথে কোনো তোমার লাইনের সম্পর্ক নাই। এই লাইনটা তখন ইফেক্ট করে যখন নিচে কিছু থাকে, অর্থাৎ বলতে চাচ্ছি যে আমি বলতে হ্যাঁ, চাচ্ছি যে 150 এর নিচে সৈকত আসবে, তার নিচে 150 সবকটা আসবে। তুমি তো ফার্স্টে ওয়ান 150 সৈকত বুঝছি। লাইন বাই লাইন ইয়ে করতে চাচ্ছ সবকটা, মানে এগুলো সব এইদিকে না হয়ে এই যে এই কলাম বরাবর প্রিন্ট করবে, এই তো। হ্যাঁ, নিচে নিচে প্রিন্ট। প্রিন্টের বিষয়টা না সম্পূর্ণই তোমার মানে নিজস্ব সাজানো গোছানোর উপর। তুমি যেটা করতে চাচ্ছ সেটা যদি তুমি করতে চাও তাহলে যদি সম্পূর্ণ জাস্ট বেশি কিছু না, যদি তুমি এখান থেকে দাঁড়াও একটু দাঁড়াও, তুমি জাস্ট যদি এখান থেকে এইটুকুকে সরাই নিচে, যদি আরেকটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন দিয়ে তার ভিতর যদি তুমি এটাকে প্রিন্ট করো, তাহলে তুমি দেখবা যে ওই দুটো একসাথে থাকবে আর এটা নিচে নামে যাবে। দেখো একসাথে নামে গেল। আর তুমি যদি এই সৈকতকেও নামাতে চাও তাহলে প্রথমে যা ছিল এই যে লাইন লিখে দিলা, তাহলে সৈকতও নিচে নামে যাবে। এইগুলো পুরোটাই দেখো তিনটে নামে গেছে, তুমি এক্স্যাক্টলি যেটা চাচ্ছ। এটা হচ্ছে তোমার গোছানোর উপর ডিপেন্ড করে, তুমি যেভাবে জিনিসটাকে গোছাতে চাও অ্যাজ ইউর উইশ তুমি গোছাতে পারো। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। এই প্রিন্টটা আসলে মানে এই একটা লাইনের ভিতর অনেক কিছু আছে, এই লাইনটাও বোঝাটা অনেক জরুরি। এটা হচ্ছে আমরা পরবর্তীতে যখন তোমার অবজেক্ট ওরিয়েন্টেডে যাব তখন আমরা আবার এই লাইন নিয়ে আলোচনা করব, এই লাইনগুলো নিয়ে। আচ্ছা, এখন এই পর্যন্ত আমি ধরে নিলাম ক্লিয়ার। এখন হবে সর্বশেষ টপিক অ্যান্ড বলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তা এখন কথা হতে পারে যে ইম্পর্টেন্টটাই আমি লাস্টে কেন করাচ্ছি, কারণ ওটা বোঝার জন্য অন্তত যেই পরিমাণ
জ্ঞানের দরকার ছিল, সেই জ্ঞানটা আগে আমরা নিয়ে নিলাম। এখন আসবো হচ্ছে ওই টপিকে। তো সেটাকে ছিল হচ্ছে আমার এম 4 দিয়ে দিলাম সাপোজ। এখান থেকে একটু কোড নিয়ে যাই। এখন বিষয় হলো, সবই বুঝলাম, রিটার্ন বুঝলাম, প্রিন্ট করা বুঝলাম, তো এখন দেখতে হবে যে মেথড কিন্তু নিজেও ভ্যালু নিতে পারে। এটা কিন্তু মেথডের একটা ক্ষমতা আছে যে মেথড নিজেই ভ্যালু নিতে পারে। কিভাবে নিতে পারে সেটাই আমি দেখাচ্ছি। ধরো ওই আগেকার যে সামের ইয়েটা ছিল সেটাই সাপোজ ধরো স্ট্যাটিক, আর আমি আগেই বলে দিচ্ছি যে এই জিনিস কিন্তু ভয়েটের জন্য হতে পারে, আবার রিটার্ন টাইপের জন্য হতে পারে। যেহেতু আমার একসাথে দুইটা করে দেওয়ার সময় নেই, তোমরা নিজে নিজেই ট্রাই করে নেবে। আমি ভয়েটেরটা করে দিচ্ছি, তোমরা রিটার্নেরটাও ট্রাই করে নেবে। তো ভয়েট আমি দিলাম হচ্ছে সাম। আচ্ছা আমি ভয়েট দেবো না, আমি আচ্ছা থাক ভয়েটই দিই, আপাতত ভয়েটই দিই। তোমরা রিটার্নটা করে নিবা, কারণ রিটার্ন তো দেখাইছি, ভয় পাওয়ার তো কিছু নাই। এই হচ্ছে আমার ঘটনা। এখানে আমি নিলাম হচ্ছে এ, এখানে আমি নিলাম হচ্ছে বি, আর আমি হচ্ছে একটা রেজাল্ট করব। আমি একটা রেজাল্ট নিব, আর এই রেজাল্টে সমান সমান আমি এ প্লাস বি করলাম, তাই তো? এখন আমি হচ্ছে রেজাল্টটাকে প্রিন্ট করে দেব রেজাল্ট। আর আমি যদি এটা না করতাম, আমি যদি এখানে তোমার ইন্টিজার টাইপের কিছু দিয়ে দিতাম, তাহলে তুমি এই রেজাল্টটাকেই কিন্তু রিটার্ন করে দিতে পারতাম। আমার তো আর এটা বলা লাগতেছে না। এখন আমার কথা হলো, আমি যে বললাম যে অনেক ইম্পর্টেন্ট এটা, সেটা হলো এই যে এ আর বির যে ভ্যালু, এই ভ্যালুগুলো কিন্তু তুমি অনেক ভাবেই দিতে পারো। তুমি কি করতে পারতা, তুমি ওই স্ক্যানার নিয়ে ইনপুট নিতে পারতা, তুমি হচ্ছে ডাইরেক্ট ওই এ সমান সমান কিছু একটা দিয়ে দিতে পারতা, বি সমান সমান কিছু একটা দিয়ে দিতে পারতা, অ্যাজ অলওয়েজ তুমি সবই করতে পারতা। কিন্তু আমরা দেখব এখন যে মেথড নিজেই ভ্যালু নিতে পারে, মেথডের এই ক্ষমতাটা আছে। তুমি যদি ভ্যালু নিতে চাও, তোমার এই যে ফাঁকা যে বক্সটা আছে না, এই বক্সের ভিতর তোমাকে ডিক্লেয়ার করতে হবে যে তুমি কি কি ভ্যালু নিবা। আমি ইন্টিজার এ নিব, ওকে, আরেকটা নিব ইন্টিজার বি। তো যখন তুমি এইভাবে ডিক্লেয়ার করে দিছো, তখন তুমি দেখো নিচে তোমাকে ইরর দেখাচ্ছে। কেন ইরর দেখাচ্ছে? তুমি তো ডিক্লেয়ার করে দিছো, তাহলে তুমি একই ভেরিয়েবল তো দুইবার ডিক্লেয়ার করতে পারো না। আর বৃষ্টি আসতে এই জন্য শব্দ হচ্ছে, তুমি তো ম্যানেজ করে নাও। তো তুমি তো দুইটাকে ডিক্লেয়ার করতে পারো না, যার কারণে তুমি এটাকে সরাই দাও। এই যে এ আর বি, এই দুটার ভ্যালু তোমাকে এই মেথড আনে দিবে। এই জন্যই এটা এত স্পেশাল আর এত বেশি ইম্পর্টেন্ট। এই ভ্যালুটা কিভাবে আসবে? তুমি যখন এই মেথডটাকে ডিক্লেয়ার করবা, অর্থাৎ কল করবা, তখন তোমাকে যদি তুমি এই অবস্থায় রেখে দাও, দেখো তোমাকে ইরর দেখাচ্ছে, কারণ ও তোমার কাছে এ আর বি এর ভ্যালুটা চাচ্ছে। এই ভ্যালুটা তোমাকে এখন দিয়ে দিতে হবে, এবং এখানেও তোমার উপরে লেখা উঠতেছে যে এখানে ইন্টিজার এ আর ইন্টিজার বির ভ্যালুটা দরকার। তো সাপোজ একটার ভ্যালু আমি দিলাম 100, আর ঠিক এইভাবে কমায় দিয়ে আরেকটার ভ্যালু দিলাম 500। দেখো এখানে সুন্দর করে কিন্তু লেখা উঠছে এ আর বি। এগুলো যেন টাইপ করতে চাই না, এ আর বি, এগুলো নিজে নিজেই দেখাবে। এখন তোমার কি হলো, এখন যদি তুমি রান করো এটাকে, দেখো দেখো 600 আউটপুট আসলো। কেন আউটপুট আসলো 600? এই যে আমি লিখে দিছি আউটপুট চাচ্ছিলাম, একটা হচ্ছে 100 আর একটার মান হচ্ছে 500 ছিল। অর্থাৎ মানটা তুমি এখন দিয়ে দিতে পারবা এর ভিতরে। এখন আমি যদি আবার এটা না বলে দিই, তাহলে আবার তোমরা আবার ওইদিকে হাতে দিবা না জীবন। এই মানগুলো যদি এইভাবে না দিই, আমি যদি সাপোজ কোনো কিছু ইনপুট নিয়ে রাখি, সেটাও আমি এখানে দিতে পারবো। ওই স্ক্যানার দিয়ে ইনপুট নিয়েও এটার ভিতর তুমি ডাইরেক্ট দিতে পারবা। ধরো আমার কাছে ইনপুট নেওয়ার মতো এখন সময় নাই, আমি এখানে কিছু
কই লিখলাম, আমি সাপোজ এখানেই দুটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম। ধরো একটা এক্স যেটার মান হচ্ছে 100, আর ধরো হচ্ছে একটা হচ্ছে ওয়াই যেটার মান হচ্ছে সাপোজ 500। ধরো তুমি এটা এক্স আর ওয়াই মান ইনপুট দিচ্ছ, কিন্তু আমি এখানে ডাইরেক্ট দিয়ে দিলাম। এখন তুমি এই ব্র্যাকেটের ভিতর তোমার তো ডাইরেক্ট মান লেখার দরকার নেই, তুমি এই যে এক্স আর এই ওয়াই কে তুমি এর ভিতর দিয়ে দাও, তাহলে আউটপুট অর্থাৎ তুমি মানগুলোকে এইভাবে দিয়ে দাও, দেখছো চলে আসছে। আর এখানে যে প্যারামিটার পাস করার যে বিষয়গুলো, এগুলো নিয়ে আমি এই ওয়ার্ডগুলো এখন আমি বলতে চাচ্ছি না, এটা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব তখন ওই ওয়ার্ডগুলো ব্যবহার করব। তো আপাতত এখানে আমি ডাইরেক্টলি এইভাবে বলে দিলাম। তো এই বিষয়টা কি বোঝা গেছে যে তোমরা এইভাবে কিন্তু মান নিতে পারো। ইভেন যদি তুমি এখন এখানেই যদি এটা না করে তুমি যদি জাস্ট রিটার্ন যদি ইউজ করতে চাই না, তাহলে তোমাকে কি করা লাগবে? এটা ভয়েড বাদ দিয়ে ইন্টিজার টাইপের রিটার্ন করবে, ইন্টিজার দিয়ে দিলে, আর এখানে তোমাকে একটা রিটার্ন কিছু একটা করতে হবে, রিটার্ন তুমি এই রেজাল্টটাকে রিটার্ন করে দেবে। কি আছে রেজাল্ট, সরি রিটার্ন রেজাল্ট। আর ঠিক প্রথমে যেভাবে প্রিন্ট করা শেখালাম ওইভাবে হচ্ছে প্রিন্ট করে দিলাম। প্রথমে যেভাবে শেখাইছি সেভাবে দেখাচ্ছি যে এইভাবে তুমি হচ্ছে ডাইরেক্ট কি আছে সাম যে মানটা আছে না এইটুকুকে কাটে নিয়ে আসো। দাঁড়াও আমি বলতেছি তোমাকে। দেখো প্রথমে যেভাবে আমি অ্যাডভান্সলি শিখে দিলাম, একদম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের ভিতরে মেথড লিখে দাও, সেটার ভিতরে মান পাস করে দিলাম। এটাও প্রিন্ট করলে দেখো অ্যান্সার সেমই আসবে, 600 আসবে। এখন শুভর প্রশ্ন হচ্ছে যে এক্স ওয়াই আবার এ বি কেমন ইরোড ধরলো না, একটু বুঝে যাবে। ইরোড ধরার তো কোনো প্রশ্নই ওঠে না। এ বি আর এক্স, আচ্ছা এটা হচ্ছে এটার ভিতরে আছে, হ্যাঁ এই ভেরিয়েবল গুলোতে এখানে এই ভেরিয়েবল গুলোর সাথে তো এটার কোনো সম্পর্ক নাই, ওর কাজ হচ্ছে এইটার ভিতরে, ও তো এটার ভিতরে যায়নি। তো এখানে ইভেন এখানে বাদ দাও, আমি তো বোঝানোর জন্য এবি লিখছিলাম, আমি ছাড়ে দাও, আমি যদি এখানেও এবি লিখি আমার তো ডবল এবি হয়ে গেল। একটা কোডের ভিতর তো আমি ডবল এবি ইউজ করতে পারি না, অর্থাৎ একই নামে দু তিনটা ভেরিয়েবল ইউজ করতে পারি না। আমি তো এখানে তাও যদি করে দিই তারপরেও এখানে সেমি আউটপুট আসতেছে এক্স্যাক্টলি। শুধু ওইটার কাজ হচ্ছে শুধু এই পর্যন্ত, ওর কাজ এটার ভিতরে নাই। তো এই পর্যন্তই ওর কাজ শেষ। এখন ওর দরকার শুধু এই ভ্যালু গুলো, ও আর এ বি বুঝতেছে না, ওর যে এখানে দুইটা ইন্টিজার ভ্যালু দরকার ও শুধু সেটা বুঝতেছে। তুমি এখন ওই ইন্টিজার ভ্যালু ওকে যেখান থেকে আনে দাও না কেন ও সেটাই গ্রহণ করবে। এটার সাথে তোমার ওই মানের কোনো মানে ওই ভেরিয়েবলের নামের কোনো সম্পর্ক নেই। এই গেল হচ্ছে মান নেওয়ার বিষয়টা। ইভেন এখন তো বুঝতেই পারতেছো এখানে যদি আরো 2 3টা 4 5টা যাই হাবি জাবি যতই মেথড থাকুক না কেন সবকটারই মান নিতে পারবা, সবকটাই প্রিন্ট করতে পারবা এবং এই মানগুলো নিয়ে কাজ করতে পারবা। এটাও মাথায় রাখো যে এই মানগুলো নিয়েও কাজ করা যায়। এই যে রিটার্ন টাইপ আছে না, তুমি যদি এখন এই জায়গাতে একটা ইন্টিজার নিলা সাপোজ, যেটা সাপোজ এস টাইপের ডিক্লেয়ার করলা, এরপরে তুমি এই যে এস কি আছে এস ইকুয়াল টু তুমি হচ্ছে এই যে সাম দিলা। সামে কি আচ্ছা একটা জিনিস মনে রাখবা, তুমি যখনই এখন ওই মেথড ডিক্লেয়ার করবা তোমাকে কিন্তু মান দিতে হবে, এটা মনে রাখো। উইদাউট মান কিন্তু মেথড আর তুমি হচ্ছে কল করতে পারবে না। তুমি এই যে এখানে মান চাচ্ছে আমার কাছে, এখন এটার ভিতরে আমি এই যে এক্স আর এই ওয়াই কে দিয়ে দিলাম, এটা আমি একটা জিনিস বোঝানোর জন্য। এই যে ভেরিয়েবলের ভিতরে এখন এক্স আর ওয়াই যে টোটাল মানটা আছে সেটা কিন্তু এটার ভিতর চলে গেছে। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, এস কে যদি প্রিন্ট করি তাও তুমি টোটাল মানটা দেখতে পারবে আউটপুটে। দেখো 600 প্রিন্ট আসলে। এটা জাস্ট আমি লজিক বোঝানোর জন্য দিলাম যে তোমরা তো আবার এই ছোটখাটো জিনিসগুলোকে মিস করো। এই হচ্ছে টোটাল, এটার ভিতরে আমি রিটার্নও করে দিলাম আবার এমনিতেটাও করে দিলাম। এখন আমি যদি এখানে 1000টা মান নিতে চাই সেটাও কিন্তু আমি করতে পারবো। মান তুমি যত ইচ্ছা, তুমি এখানে আরো যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করো তুমি সেই ভেরিয়েবল গুলোরও মান নিতে পারবা। বলো বুঝতে পারছো?
এই যে মানে মান নেওয়ার বিষয়টা বুঝতে পারছো? মান নেওয়ার বিষয়টা বুঝতে পারছো সবাই? তাড়াতাড়ি জানো। আরেকবার একটু বললে মনে হয় ভালো হয়। আচ্ছা আরেকবার বলে দিচ্ছি। এখানে অনেকগুলো কোড লেখা হয়ে গেছে। আচ্ছা বেসিকে যদি আসো, এই যে এখানে বললাম তোমায় হচ্ছে যে একটা রেজাল্ট যোগ করবা, এ আর বি মান যোগ করবা। তো এই মানগুলো তুমি তো এখানে চাইলে ডাইরেক্ট ইনপুট নিতে পারতা বা এখানে মান ডিক্লেয়ার করে দিতে পারতা। তো আমরা এখানে কি করব, এই ফাংশনই তোমাকে মান আনে দিবে। তো এই ফাংশনই তোমাকে যখন মান আনে দিবে, তো তুমি এখানে উপরেই যা যা মান চাচ্ছ সেগুলো তুমি ডিক্লেয়ার করে দেবা, মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করবে যেই টাইপের মান তুমি চাচ্ছ। এটা হতে পারে স্ট্রিং, হতে পারে ইন্টিজার, হতে পারে স্ট্রিং ইন্টিজার একসাথে। এখানে তিনটা মানও আসতে পারে। তুমি যদি আরেকটা স্ট্রিং ডিক্লেয়ার করতে চাও সেটাও তুমি করতে পারবা। স্ট্রিং নেম ডিক্লেয়ার করলা সাপোজ, এটাও তুমি করতে পারবা, কিন্তু তোমাকে ভ্যালু দেওয়ার সময় কিন্তু ওটাও তোমাকে উল্লেখ করতে, ওটাও স্ট্রিংটাও তোমাকে দিয়ে দিতে হবে। তো এইভাবে তুমি এর ভিতরে লিখলা। এরপরে তুমি এই মানগুলা, যেহেতু একবার এটা তুমি ডিক্লেয়ার করে দিছো, এগুলো তো লোকাল ভেরিয়েবল, তুমি ডিক্লেয়ার করে দিছো, তুমি এখন এই ভেরিয়েবল গুলোকে এর ভিতরে ইউজ করতে পারবা, এই ব্লকের ভিতরে ইউজ করতে পারবা। তো তুমি ইউজ করে যোগ করলা, আর যোগফলটাকে তুমি রিটার্ন করলা। এখন তুমি যখন এইটাকে যখন তুমি কল করবে, আমি এই জিনিসগুলোকে সরাই দিই, এইগুলো তোমরা প্রশ্ন করলা বলে আমি দেখাই দিলাম, ওটা তোমরা বুঝে নিও, দেখে তো দিছি। তুমি যখন এই সামকে কল করবা তখন সর্বপ্রথমে সাম তোমার কাছে, সাপোজ এখানে যদি আমি সামকে কল করি, সাম তোমার কাছে দুইটা ভ্যালু চাই, কারণ তুমি এখানে দুইটা ভ্যালু তাকে দিতে হবে এটা বলে দিছো, এবং দুটা ইন্টিজার টাইপের ভ্যালু চাচ্ছে। তুমি যদি এখানে স্ট্রিং টাইপের দিয়ে দাও, ও কিন্তু ইরোর ধরবে, ও একটা প্রপার ইরোর দিয়ে দিবে তোমাকে। এই যে দেখো এখানে দিয়ে দিচ্ছে যে তুমি একটা ইন্টিজার ডিক্লেয়ার করছিলে কিন্তু এখানে স্ট্রিং দিছো, তো এখানে তোমাকে একটা প্রপার ইন্টিজার টাইপের ভ্যালু দিতে হবে যেটা তুমি দিলা। এবং তারপরে তুমি যে প্রিন্ট টিন যা করা সবকিছু তুমি করতে পারবা। বিষয়টা হলো যে তোমাকে ভ্যালু দিতে হবে, এটা হচ্ছে এক নাম্বার কথা। এবং এই যে এই ভ্যালুগুলো এইভাবে তুমি দিছো, তুমি যদি এইভাবে না চাই, তুমি যদি আগে থেকে কোথাও ইনপুট নিয়ে থাকো, ধরো এই যে এক্স এর মান তুমি ইনপুট নিছো, এক্স নিয়ে নিছো, আবার ওয়াই ও ইনপুট নিছিলা, তাহলে এখন জাস্ট ওই ভেরিয়েবল গুলোকে পাস করে দাও ওইটার মেথডের ভিতরে, তাহলে ওই ভ্যালুগুলো এখানে চলে আসবে। তা তোমাকে জাস্ট ভ্যালু দিতে হবে। এখন তুমি ভ্যালুটা যেখান থেকে নিয়ে থাকো না কেন, ওর ভিতরে জাস্ট ভ্যালুগুলো দিয়ে দাও, তাহলে ও তোমার কাজ করে দিবে। বুঝতে পারছো? মোটামুটি। আর বাকিগুলো কাজ করতে করতে হয়ে যাবে।